আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাই। ওকে, সো আমি আমার স্ক্রিনে শেয়ার দিচ্ছি। আপনারা এই মুহূর্তে যারা ফর্ম ফিল আপ করেছেন, আমি যদি একটু আপনাদের রেজাল্টটা দেখি, মাত্র 15 জন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছেন। সো এর মধ্যে ম্যাক্সিমামই দেখতেছি যে আপনার পাওয়ার বি এবং ডেক্স জানেন। সো অলরেডি আপনারা ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে কাজ করতেছেন আই থিঙ্ক। সো তারপর আমি কিছু জিনিস না বললেই নয়, সেটা হলো ডেক্সটা আসলে কি। আমি কেন এই টপিকটা চুজ করলাম সেটা একটা ইস্যু আছে। হ্যাঁ, কেন ওয়াই আমি এই টপিকটা চুজ করলাম, যে ডেক্স এর যে ভয়। হ্যাঁ, সো আপনারা একটু কাইন্ডলি আপনাদের ক্যামেরা, আপনাদের মাইক্রোফোন, আপনাদের সবকিছু একটু কাইন্ডলি অফ করে রাখবেন। যখন আমি সুযোগ দিব তখনই শুধুমাত্র অ্যান্সার মানে হ্যান্ড রেজ করে আপনাদের কোশ্চেনটা করে ফেলি। সো ওয়াই আমি কেন মানে কখন কেন আমি ডেক্সটা এই ডেক্সের যে ভয় দূর করার বিষয় নিয়ে আলোচনা করতেছি বা ক্লাস নিচ্ছি। বিকজ আসলে ডেক্স কেউ কাউকে শেখাতে পারবে না। আমি কখন আপনাকে ডেক্স কখন শেখাতে পারবো না। কারণ কি? কারণ ডেক্সটা ডিপেন্ড করে হলো আপনার রিকোয়ারমেন্টের উপর, আপনার ডাটার উপর, আপনার অ্যানালাইসিসের উপর। তো আপনি কোন ডাটাতে কোন রিকোয়ারমেন্টে কি করবেন আমি তো সেটা বলতে পারবো না। আমি যেটা করতে পারি আপনাকে ডেক্সের সিনট্যাক্সের সাথে পরিচয় করে দিতে পারি। হোয়াট ইজ ডেক্স, ওয়াই ডেক্স এন্ড হাউ টু ওয়ার্ক উইথ ডেক্স। এই কয়েকটা টপিক নিয়ে আমি আপনার সাথে পরিচয় করে দিতে পারি এবং ডেক্সের সিনট্যাক্স নিয়ে আমি আপনাদেরকে বলতে পারি। সো আমি আসলে আমার পার্সোনাল লার্নিং জার্নিতে আমি ডেক্সটাকে যেভাবে বুঝেছি, খুবই সহজভাবে বুঝেছি, আমি কোনো কঠিন ভাবে নেই। সেই জিনিসটাই, সেই মেথডটাই আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করবো ইনশাল্লাহ। জাস্ট ডেক্স এর কোনো কিছু দেখাবো না, কারণ আমি এখানে দেখলাম অলরেডি আপনারা অনেকেই ডেক্স এখানে পারেন। হ্যাঁ, তারপর আমি ধরে নিচ্ছি আপনারা ডেক্স পারেন, কিন্তু ডেক্সটা নিয়ে তাও একটু ভীত সন্তুষ্ট আছেন আর কি। ঠিক আছে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, এখানে দেখেন আমি বলতেছি যে ডেক্স ইন পাওয়ার বিআই। তো আমরা এখানে যারা আছি আমরা অনেকেই জানি যে ডেক্স এর যে ফুল মিনিংটা হলো ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, যেটা হলো আমরা পাওয়ার বিআই তে যদি কোনো ক্যালকুলেশন করতে চাই বা কোনো ধরনের অ্যানালাইসিস করতে চাই, তো আমরা ডেক্স এর মাধ্যমে সেই মেজার বা ক্যালকুলেট কলাম বা আদার্স জিনিসগুলো ক্রিয়েট করে দেন আমরা সেটাকে ভিজুয়ালাইজ করি আর কি। সো আমি আমার স্লাইডটাতে যাই। আমি এখানে দেখেন একটা টপিক, একটা লাইন দিয়েছি, ডেক্স ইজ দ্য হার্ট অফ পাওয়ার বিআই ক্যালকুলেশন। কারণ ডেক্স হলো আপনার পাওয়ার বিআই ক্যালকুলেশনের হার্ট বলতে পারি। লাইক কম্পিউটারের ব্রেইন আমরা কি কোনটাকে বলি, কি বলতে পারবেন? প্রসেসরকে বলি না? প্রসেসরকে কিন্তু আমরা কম্পিউটারকে ব্রেইন বলি। বা তাহলে কি কম্পিউটারের মূল যে চালকের শক্তি সেটা হলো মানে মেজর যে ভূমিকাটা রাখে সেটা হলো প্রসেসরের। উইথাউট প্রসেসর কম্পিউটার কোনো কাজই করবে না, তাই না? প্রসেসরের সমস্যা নেই। সো লাইক প্রত্যেকটা জিনিসেরই এরকম জিনিস থাকে, যেমন আমাদের হিউম্যান যারা আছে, আমাদের হার্ট, ব্রেইন সবকিছু আছে। সো আমি যদি বলি পাওয়ার বিআই ব্রেইন কোনটা বা পাওয়ার বিআই এর হার্ট কোনটা, সেটা হলো ডেক্স ক্যালকুলেশন। এখন কারণ উইথাউট ডেক্স আপনি বা উইথাউট ক্যালকুলেশন, উইথাউট কোনো মেজার ক্রিয়েট করা আপনি কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারবেন না। হ্যাঁ, বেসিক কিছু অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে আপনি সেটা কাজ করতে পারবেন, বাট মোস্ট অফ দ্য কেসে আপনি অ্যাডভান্স কোনো অ্যানালাইসিস করতে পারবেন না। এর জন্য যেহেতু এতটা ইম্পর্টেন্ট একটা টপিক, যার কারণে আমি এটা এখানে মানে এটা গুরুত্বটা বোঝানোর জন্য এখানে বলছি ডেক্স ইজ দ্য হার্ট অফ পাওয়ার বিআই ক্যালকুলেশন। তো চলেন আমরা শুরু করতে যাই। কিভাবে আমরা বললাম যে ডেক্স হলো পাওয়ার বিআই হার্ট বললাম আর কি, কেন বললাম। সো ঠিক আছে, আচ্ছা চলেন আমরা একটু ডেক্স এর সাথে একটু পরিচয় হয়ে নিই। আপনারা অলরেডি এখানে অনেকেই ডেক্স সম্বন্ধে জানেন, কিন্তু তারপর আমি একটু বলে দিই। সো এখানে কি বলতেছি দেখেন, সেম লাইনে বলছি, ডেক্স ইজ দ্য হার্ট অফ পাওয়ার বিআই ক্যালকুলেশন জাস্ট লাইক এক্সেল ইউজেস ফর্মুলাস। ডেক্স কিছুই না, আমরা এক্সেলে যেমন যেটাকে বলি ফর্মুলা, পাওয়ার বিআই তে সেটাকে বলি ডেক্স। তো আপনি আপনার মন থেকে ঝেড়ে দেন যে আপনি ডেক্স জানেন না বা ডেক্স খুব ভয়ানক কিছু, মন থেকে। বিকজ আপনি যদি আপনার ব্রেনকে ট্রেন করেন যে আমি ডেক্স আসলে অনেক কঠিন কিছু, ডেক্স আসলে আমি বুঝি না বা এটা পারবো না, তো তাহলে কিন্তু আপনি ডেক্সটাকে কমপ্লিটলি ভালোভাবে বুঝতে পারবেন না। তো আপনাকে ফার্স্ট অফ অল আপনার ব্রেনটাকে ট্রেন করতে হবে না যে আমি পারবো, এবং ডেক্স খুব ইজি প্রসেস, ডেক্স খুব সহজ জিনিস। দ্যাটস ওয়াই আমি এখানে বলছি যে জাস্ট লাইক এক্সেল ইউজেস ফর্মুলা। কেন বললাম এক্সেল ফর্মুলা? কারণ এক্সেল ফর্মুলা তো আমরা তো ইউজ টু, এক্সেল ফর্মুলা দিয়ে আমরা কাজ করেছি, তাই না? সো এক্সেল ফর্মুলা জানি, প্রথমে যখন শিখি তখন ভালো লাগে, পরে দেখি অটোমেটিক সবকিছু। তো সেই জিনিসটাই আমি এখানে বললাম যে ডেক্স ইজ দ্য হার্ট অফ পাওয়ার বিআই ক্যালকুলেশন জাস্ট লাইক এক্সেল ইউজেস ফর্মুলাস, পাওয়ার বিআই ইউজেস ডেক্স। এক্সেল যেটাকে আমরা ফর্মুলা বলি, পাওয়ার বিআই সেটাকে আমরা ডেক্স বলি।
এই যে ডিফারেন্ট, আর কিছু না, নামে ডিফারেন্ট, কাজে একই, বাট পাওয়ার বিতে একটু অ্যাডভান্স কিছু আছে, সেটা আমি আলোচনা করতেছি ইনশাআল্লাহ। সো আপনারা আপনাদের ব্রেন থেকে ঝেড়ে দেন যে ডেক্স কিছুই না, জাস্ট এক্সেল ফর্মুলার মতো কাজ করে, আর কিছু না। আচ্ছা, হু ইজ ইট ফর, এটা কার জন্য, মানে ডেক্সটা কাদের জন্য? সো ডেটা অ্যানালিস্ট create custom calculation and measures, perform complex calculation, filter and analyze data, create dynamic reports and dashboard. যারা ডেটা অ্যানালিস্ট, যারা তাদের ক্যালকুলেশন মানে পাওয়ার বিতে কাস্টম ক্যালকুলেশন তৈরি করতে চায়, কমপ্লেক্স ক্যালকুলেশন করতে চায়, ফিল্টার এবং বিভিন্ন অ্যানালাইসিস ডাটাটাকে অ্যানালাইজ করতে চায়, এবং বিভিন্ন ডাইনামিক রিপোর্ট এন্ড ড্যাশবোর্ড বিল্ড করতে চায়, তাদের জন্য ডেক্স জানাটা খুবই জরুরি। তারপর আবার পাওয়ার বিআই ডেভেলপার, আসলে ডেটা অ্যানালিস্ট পাওয়ার বিআই ডেভেলপার একই জিনিস আছে এখানে। সো পাওয়ার বিআই ডেভেলপার হলো এক্সটেন্ড দ্য ক্যাপাবিলিটি, যারা অলরেডি পাওয়ার বিআই নিয়ে কাজ করতেছেন তাদেরকে ডেক্সটা আরো ভালোভাবে জানা উচিত। কেন? এক্সটেন্ড দ্য ক্যাপাবিলিটি অফ পাওয়ার বিআই। পাওয়ার বিআই যে এটাকে আরো এক্সটেন্ড করার জন্য, ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ পাওয়ার বিআই রিপোর্ট, পাওয়ার বিআই রিপোর্টটাকে ইমপ্রুভ করার জন্য। আমি আপনাদেরকে কয়েকটা চমৎকার উদাহরণ দিব আমার পার্সোনাল প্রজেক্টে, যেটা হলো আমি আসলে ডেক্স দিয়ে ডাইনামিক্যালি করেছি। সো আমি এটা দেখাবো আপনাদেরকে আজকে ক্লাসে। সো মেক পাওয়ার বিআই রিপোর্ট মোর ইন্টারেক্টিভ। আমরা পাওয়ার বিআই রিপোর্টকে যদি কমপ্লিটলি ডাইনামিক করতে চাই, কমপ্লিটলি ইন্টারেক্টিভ করতে চাই, আরো সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে ডেক্স জানতে হবে। হ্যাঁ, সো ডেক্সটা কাদের জন্য? ডেটা অ্যানালিস্টদের জন্য, পাশাপাশি পাওয়ার বিআই ডেভেলপার যারা আছে তাদের জন্য, বা ডাটা ভিজুয়ালাইজেশন যারা কাজ করে। এখন আপনি বলবেন ভাই আমি যদি এক্সেলে করতে চাই, হ্যাঁ এক্সেলে কিন্তু ডেক্স আছে, পাওয়ার পিভটে কিন্তু আমরা ডেক্স ইউজ করি, সো এক্সেলেও ডেক্স আছে। আচ্ছা, সো হোয়াট ইজ ডেক্স? আমরা তো ডেক্স এর ইন্ট্রোডাকশন দেখব। এখন ডেক্স এর একটু নেক্সট লেভেলের একটু ইন্ট্রোডাকশন আমরা নিয়ে নিই। হোয়াট ইজ ডেক্স? ডেক্স স্ট্যান্ডস ফর ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। আপনাকে যদি ইন্টারভিউ কেউ জিজ্ঞাসা করে যে ডেক্স এর ফুল মিনিংটা কি, তাহলে আপনি কি বলবেন? ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। It used to create custom calculation in Power BI. Power BI তে কাস্টম ক্যালকুলেশন তৈরি করার জন্য ডেক্স মূলত ইউজ করা হয়। সিমিলার টু এক্সেল ফর্মুলা বাট মোর পাওয়ারফুল। ডেক্স ওই যে আমি বললাম একদম এক্সেল এর মতো, বাট একটু পাওয়ারফুল আছে আর কি। হ্যাঁ, এক্সেল এর থেকে আরো পাওয়ারফুল ক্যালকুলেশন আমরা ডেক্স দিয়ে করতে পারি। ক্যান বি ইউজড ইন ক্যালকুলেটেড কলামস, মেজার্স এন্ড ক্যালকুলেটেড টেবিলস। আমরা ডেক্স লিখে ক্যালকুলেটেড কলাম তৈরি করতে পারি, মেজার তৈরি করতে পারি, এবং ক্যালকুলেটেড একটা টেবিল তৈরি করতে পারি। আমি ডেক্স এর মানে ক্যালকুলেশনের পাওয়ার বিআই যাবো ইনশাআল্লাহ, বাট আপনাদেরকে একটু জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর আমি পাওয়ার বিআই চলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যালি কাজ আমরা দেখব। সো আমি কি বললাম? ক্যান বি ইউজড, ডেক্স ক্যান বি ইউজড ইন ক্যালকুলেটেড কলামস, মানে আমরা ডেক্স দিয়ে আমরা একটা কলাম তৈরি করতে পারি, আমরা মেজার তৈরি করতে পারি, এন্ড ক্যালকুলেটেড টেবিল তৈরি করতে পারি। হোয়াট ইজ ক্যালকুলেটেড কলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেজার, এন্ড হোয়াট ইজ ক্যালকুলেটেড টেবিলস। সো আচ্ছা, একটু ক্যামেরাটা কাইন্ডলি অফ করে দিবেন। হ্যাঁ, যার ক্যামেরাটা অফ অন আছে, আমাদের ডাটা সলিউশনের কেউ কি আছেন এখানে? সো কাইন্ডলি একটু এই জিনিসগুলো একটু ম্যানেজ করবেন। হ্যাঁ, সো আমি তো ক্লাস নিচ্ছি, সো এই জিনিসগুলো আমার জন্য দেখাটা টাফ, আপনারা একটু কাইন্ডলি এটি করবেন। আর যারা অথরিটি আছেন ডাটা সলিউশন 360, তাদের যদি অ্যাডমিন অ্যাক্সেস না থাকে বা হোস্ট না থাকে, তারা আপনারা একটু কাইন্ডলি রায়হান ভাইকে নক দেন, রায়হান ভাইকে নক দিয়ে হোস্টের ইয়াটা নিয়ে নেন। ওকে, সো দেখেন আমরা কি বলতেছিলাম? ক্যান বি ইউজড ইন ক্যালকুলেটেড কলাম, মেজার্স এন্ড ক্যালকুলেটেড টেবিল। আমরা ডেক্স লিখ কলাম তৈরি করতে পারি, মেজার তৈরি করতে পারি, ক্যালকুলেটেড টেবিল তৈরি করতে পারি। এখন এটা একটু ডিটেইলে চলে যাই। আচ্ছা, ক্যালকুলেটেড কলাম ভার্সেস মেজার। আপনি যদি ক্যালকুলেটেড কলাম আর মেজার বুঝেন, তাহলে আপনি ক্যালকুলেটেড টেবিলটাও একদম ইজিলি বুঝতে পারবেন। সো দুইটার ভিতরে একটু চলেন একটু আমরা ফাইট করি, কোনটা জিতে। হ্যাঁ, আসলে দুইটাই ডেক্স লেগে একই, এখানে কোনো কেউ উইনিং হবে না, এখানে আসলে ড্র হবে মোট কথা। সো এখন আমরা একটু ক্যালকুলেটেড কলাম নিয়ে আলোচনা করি। সো দেখেন ক্যালকুলেটেড কলামটা কি? আমরা ডেক্স লিখে দুই ধরনের কাজ করতে পারি, একটা মেজার তৈরি করতে পারি, আর একটা হলো ক্যালকুলেটেড। হ্যাঁ, রেকর্ড হচ্ছে প্লিজ ভাই, রেকর্ড হচ্ছে। সো আমরা ক্যালকুলেটেড কলাম তৈরি করতে পারি এবং মেজার তৈরি করতে পারি, কিন্তু দুইটার ভিতর কর্মগত দিক থেকে কিছু পার্থক্য আছে। দ্যাটস ওয়াই এই একটার নাম ক্যালকুলেটেড কলাম আর একটার নাম হলো মেজার। পার্থক্য না থাকলে তো একই নাম থাকতো, তাই না? সো দেখেন ক্যালকুলেটেড কলামের কিছু ফিচার আছে, সেটা হলো এটা কি করে? ওয়ার্কস রো বাই রো। এটা রো বাই রো কাজ করে। স্টোর ইন ডাটা মডেল। যখন আমরা ডেক্স লিখে একটা কলাম তৈরি করি, সেটা আমার ডাটা মডেলের একটা স্পেসিফিক জায়গা রেখে দেয়। ইউজ লাইক এ ফিল্ড, যে কোনো একটা ফিল্ডের মতো। আমি এটা আলোচনা করতেছি আরো ডিপার লেভেলে, একটু প্র্যাকটিক্যালি দেখাবো। একটু দেখেন থিওরিটিক্যাল পড়াশোনা করে নিই আমরা। হ্যাঁ, সো a calculated column is a custom column in Power BI.
ক্যালকুলেটেড কলাম হলো একটা কাস্টম কলাম পাওয়ার বিতে যেটা আমরা ডেক্স লিখে বানাই, কাস্টমাইজ করে বানাই, দ্যাট ইভ্যালুয়েটস ডাটা রো বাই রো। এটা রো বাই রো কাজ করে, ডাটাকে রো বাই রো কাজ করে, ইভ্যালুয়েট করে। When you create a calculated column using a text formula, Power BI process the expression individually for each row in the table. যখন আমি ডেক্সেরটাকে হ্যাঁ কলামে ক্যালকুলেটেড কলামে ব্যবহার করব, তখন পাওয়ার বিআই রো বাই রো ক্যালকুলেট করে একটা মানে টেবিলের যে আমি ধর স্পেসিফাই যদি কোনো কলামকে মেনশন করি যে ডেক্সের মধ্যে, সেই ডেক্সের সেই কলামে রো বাই রো ক্যালকুলেশন করে আপনার যেটা করে একটা কাস্টম কলাম তৈরি করে। ঠিক আছে, সো দ্য রেজাল্ট ইন স্টোর ফিজিক্যালি ইন দ্য ডাটা মডেল। এই যে আমরা ডেক্স লিখে যে ক্যালকুলেটেড কলামটা তৈরি করলাম, এটা কিন্তু আপনার আপনার যে ডাটা মডেল আছে আপনার ড্যাশবোর্ডের একটা ফিজিক্যালি জায়গা খাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু খুবই জানা জরুরি। আপনি যদি ক্যালকুলেটেড কলাম, ক্যালকুলেটেড মেজার, এই যে আরো আছে এক্সপ্লিসিট মেজার, ইমপ্লিসিট মেজার আলোচনা করব, এই জিনিসগুলো যদি না জানেন না, আপনার কি হবে, আপনি আসলে ভালো কোনো অ্যানালাইসিস করতে পারবেন, আপনি সিনট্যাক্সটা বুঝবেন না, আপনি আসলে ডেক্স অ্যাকচুয়ালি কাজ করে কি সেটা আপনি বুঝবেন না। সো আপনাকে জানতে হবে যে ডেক্সটা কাজ করে কিভাবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোনো ডেক্স শেখাচ্ছি না, কারণ ডেক্স আমি কখনো লাইফ টাইম আপনাদেরকে শেখাতে পারবো না। আমি আমার স্টুডেন্টদেরকে আমি ডেক্সের সিনট্যাক্স বুঝাই। সো সেটা বললাম যে দেখেন, এগুলো কিন্তু ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করবে। সো এটা রো বাই রো ক্যালকুলেট করে এবং কি করে আপনার ফিজিক্যাল একটা জায়গা নেয়, which means it consumes memory, আপনার মেমোরি একটা জায়গা নেয়। Calculated column are typically used when you need to drive a new field based on existing column. আমরা ক্যালকুলেটেড কলাম তখনই প্রয়োজন হয়, তখনই ব্যবহার করি যখন আমাদেরকে আমাদের একটা পার্টিকুলার টেবিলের এক্সিস্টিং কিছু কলাম দ্বারা আরেকটা কাস্টম কলাম তৈরি করতে হয়, তখন আমরা এই ক্যালকুলেটেড কলাম তৈরি করি। ফর এক্সাম্পল, টোটাল প্রাইস কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস। হ্যাঁ, এখন এই যে ক্যালকুলেটেড কলামটা আমি একটু আলোচনা করি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি। সো আমাকে একটু পাওয়ার বিআই তে যেতে হবে। সো আমি একটু পাওয়ার বিআই তে চলে যাচ্ছি। আচ্ছা, সো এটা হলো আমার একটা লাইক পাওয়ার বিআই ইন্টারফেস। আমি কোনো ভিজুয়ালাইজেশন দেখাচ্ছি না, ডাটা মডেলিং দেখাবো না, ডাটা কিভাবে লোড দেন কিছু দেখাবো না। আমি জানি যতটুকু দেখলাম আপনারা অলরেডি পাওয়ার বিআই ইন্টারফেসের সাথে পরিচিত হচ্ছেন। তারপরেও যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য একটু শর্টলি 2 মিনিটে একটু ইন্ট্রোডাক্ট করে নিই। সো এটা হলো আমার পাওয়ার বিআই ইন্টারফেস। পাওয়ার বিআই যখন আমরা ইনস্টল করি, ইনস্টল করার পর এমন একটা ইন্টারফেস আসবে। এখানে কিছু পোর্শন আছে, দেখ একদম লাইক এক্সেল এর মতো, দেখেন কোনো ডিফারেন্ট নাই। এখানে দেখেন ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, মডেলিং আছে, ভিউ আছে, একদম এক্সেল এর মতো। সো হোম হলো কিছু ফাংশন আছে, গেট ডাটা। সো এই গেট ডাটা দিয়ে আমরা হলো বিভিন্ন সোর্স থেকে ডাটা লোড করি। লাইক আপনার যদি এক্সেল ওয়ার্কবুকে থাকে, এক্সেল থেকে লোড করবো। আপনার যদি সিএসভি ফোল্ডারে থাকে, আপনার সার্ভারে থাকে, সো ডিফারেন্ট টাইপ ভাবে আমরা এখান থেকে ডাটা লোড করতে পারি। আমি মূলত ডাটা নিয়ে আসার জন্য এই মাধ্যমগুলো ইউজ করি। সো এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, এগুলো ফাংশনালিটি। এখানে হলো চার্ট এন্ড ভিজুয়াল, আমরা যদি ডেক্স লেখার পর কোনো ভিজুয়ালাইজেশন করতে চাই, এখান থেকে আমরা চার্ট নিব। সো এখান থেকে আমরা বাটন টাটন অনেক কিছু নিতে পারি, মডেলিং ভিউ আছে, ইয়ে আছে। সো এগুলো আসলে একটা ক্লাসে কখনো দেখানো পসিবল না, আমাদের আজকে ক্লাস হলো ডেক্স এর উপর, জাস্ট আমি ডেক্স ফোকাস করতেছি। কিন্তু আমি আমার কোর্সে, আমাদের কোর্সে ডাটা সলিউশন 360 কোর্সে আমি এগুলো একদম ডিটেইল খুঁটিনাখুঁটি আলোচনা করি। অলরেডি আমার অনেক স্টুডেন্ট এখানে আছে, তারা বলতে পারবে। সো তারপর দেখেন এখানে তিনটা অপশন আছে, রিপোর্ট ভিউ যেখানে আমরা বিভিন্ন ভিজুয়ালাইজেশন মেক করি। এখানে আছে হলো ডাটা ভিউ, টেবিল ভিউ, যেখানে আমি আমার ডাটা গুলাকে দেখতে পারি, লাইক আমার কোন টেবিলে কি কি রেকর্ড আছে, হ্যাঁ, সো কি কি ডাটা আছে সেগুলো আমি দেখতে পারবো। তো দেখেন এই যে আমার কাস্টমার টেবিল, প্রোডাক্ট টেবিল, ডিফারেন্ট টাইপ অফ জিনিস আছে। কাস্টমার ইনফরমেশন আছে, টেরিটরিতে টেরিটরি, এটা লগ ফ্যাক্ট টেবিল, এন্ড হোয়াট ইজ ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল, এগুলো আলোচনা করতে গেলে আমার অনেক টাইম লাগবে, বাট এগুলো আমি ক্লাসে আলোচনা করি। তারপর দেখেন হলো আমাদেরকে ট্যাক্স লেখার আগে যে কাজগুলো করতে হবে, সেটা হলো ডাটাটাকে ফার্স্ট অফ অল আমাদেরকে লোড দিতে হবে, দেন পাওয়ার কুয়েরিতে গিয়ে ক্লিনিং, প্রয়োজন হলে ক্লিনিং করতে হবে, মোট কথা হলো ডাটাকে প্রিপেয়ার করতে হবে, দেন আমাদেরকে মডেল তৈরি করতে হবে, এক টেবিলের সাথে আরেকটা টেবিলের জয়েনিং করে দিতে হবে। দেখেন আমি এই টেবিলের সাথে এই টেবিলের জয়েনিং করে দিয়েছি। সো আমরা টেবিল জয়েন মতো করি, ফ্যাক্ট টেবিল টু ডাইমেনশন টেবিল, প্রাইমারি কি টু ফরেন কি। সো হোয়াট ইজ ফ্যাক্ট টেবিল, হোয়াট ইজ ডাইমেনশন টেবিল এখন আলোচনা করতেছি না, আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন। আর যদি প্রয়োজন হয়, যারা ডেটা অ্যানালিসিস শেখার আগ্রহ আছেন, তাহলে আমাদের কোর্সে এগুলো করতে পারেন। সেইগুলো নিয়ে ডিটেইল আলোচনা করা, এগুলোর উপর 3 থেকে 4টা ক্লাস আছে। আচ্ছা, এই যে দেখেন ডেক্স লেখার আগে আপনাকে অবশ্যই একটা ডাটা মডেল রেডি করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ডেক্স কাজ করবে না। যদি আপনার একটা টেবিল নিয়ে কাজ করেন তাহলে তো মডেলিং এর প্রয়োজন, বাট মাল্টিপল টেবিল নিয়ে কাজ করলে অবশ্যই আপনাকে এই মডেলটা তৈরি করে নিতে হবে। আচ্ছা,
তো আমি এখানে বলেছিলাম যে ক্যালকুলেটেড টেবিলটা কি করে দেখেন, আমি যদি এখানে যাই দেখেন এখানে কি বলেছিলাম যে দেখেন লাইক when you need to drive a field based on existing column, for example total price quantity, যে ধরেন আমি একটা কলাম বানাবো টোটাল প্রাইস। তো আমি আবার এখানে চলে যাই, এখন ধরেন আমার এখানে একটু যাই, আমার সেলস টেবিলে যাই। তো দেখেন এখানে আমার অর্ডার কোয়ান্টিটি আছে, প্রোডাক্ট প্রাইস আছে, এবং আমার প্রোডাক্ট কস্ট আছে। সো আমার এখন প্রয়োজন হলো টোটাল কস্ট বের করব, টোটাল প্রাইস বের করব। সো আমি কি করব, সো ডেক্স লেখার জন্য আমরা যদি কোনো মেজার তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দেখেন, আমি যদি হোম এখানে যাই, এই যে দেখেন অপশন আছে নিউ মেজার, এটা হলো মেজার তৈরি করার জন্য এখানে গিয়ে আমাকে ডেক্স লিখতে হবে। হ্যাঁ, আর একটু যদি বড় করে বুঝতে সুবিধা হবে। সো এখানে গিয়ে আমাকে ডেক্স লিখতে হবে যদি আমি মেজার তৈরি করতে চাই। আর আমি যদি কলাম তৈরি করতে চাই তাহলে আমাকে টেবিল ভিউতে গিয়ে ওই পার্টিকুলার টেবিলটাকে সিলেক্ট করবো, যেই টেবিলের ভিতর আমি একটা কলাম তৈরি করতে চাচ্ছি। সো আমি এই টেবিলের আন্ডারে একটা কলাম তৈরি করবো। তো এখন আমি চাচ্ছি টোটাল প্রাইস বের করবো। এটা জাস্ট একটা আমি জাস্ট বেসিক ধারণা দিচ্ছি আপনাদেরকে। সো আমি চাচ্ছি যে টোটাল প্রাইস বের করবো বা টোটাল সেলস রেভিনিউ যেটাকে আমরা বলি। সো দেখেন আমি যদি আমার অর্ডার কোয়ান্টিটির সাথে প্রোডাক্ট প্রাইসের যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। সো আমি এখন কি করবো, যেহেতু একটা কলাম তৈরি করতে চাচ্ছি আমাকে নিউ কলাম অপশনটাতে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম নিউ কলাম। সো নিউ কলামে ক্লিক করার পর দেখেন সো দেখেন এখানে একটা নাম দিয়ে দিলাম, ফর এক্সাম্পল টোটাল প্রাইস, টোটাল সেলস, হ্যাঁ এটা থাকলো টোটাল সেলস। তো দেখেন এখন আমি এটাকে ক্যালকুলেট করব, কি করব বলেন তো, আমার অর্ডার কোয়ান্টিটির সাথে আমি আমার এটা মাল্টিপ্লাই করব। দেখেন আমি আমার কিন্তু ক্যালকুলেশনটা বুঝতে পারতেছি আমাকে কি করতে হবে, এই কলামের সাথে এই কলামের গুণ করতে হবে। সো আমি জাস্ট এই দুটো কলামকে কল করব। সো আমি জাস্ট অর্ডার কোয়ান্টিটি লিখি, দেখেন অর্ডার, দেখেন অর্ডার লেখার সাথে সাথে আমার অর্ডারটা আইসা পড়ছে, অর্ডার কোয়ান্টিটি এই যে আমি এটা দিয়ে দিলাম। এখন কি করব, আমি গুণ করব। সো দ্যাটস ওয়াই আমাকে এই সিম্বলটা দিতে হলো। দেওয়ার পর আমি কোনটার সাথে গুণ করব, প্রোডাক্ট প্রাইস। আমি লিখি প্রোডাক্ট প্রাইস, দেখেন প্রোডাক্ট প্রাইস লেখার সাথে সাথে চলে আসছে। এখন যদি আমি ইন্টার প্রেস করি দেখেন আমাকে একটা দিয়েছে কি টোটাল সেলস। ওই যে আমি বললাম এটা কি এক্সিস্টিং কলামের উপর ভিত্তি করে একটা নতুন কলাম তৈরি করে। তা কিভাবে হলো, ও কি করছে, আমি এই কলামের সাথে এই কলামে গুণ করে এখানে দিয়েছে। তো দেখেন যদি সেখানে এখানে তো সেম ভ্যালু, আমি যদি টুতে ক্লিক করি ফিল্টার করে দেখেন, এই দেখেন 21 যদি ইনটু 2 দেই তাহলে আমরা দেখেন 42 আসতেছে, ঠিক আছে। সো এইভাবে দেখেন ও কিন্তু এইটার সাথে এটা গুণ করে আর একটা কলাম তৈরি, সো কি রো বাই রো ক্যালকুলেট করছে। আর এই যে একটা কলাম তৈরি হয়ে গেল, এটা আমার দেখেন একটা রো তৈরি করছে, তাহলে আমার কতগুলো রো ছিল, আমার প্রায় 56,000 রো। তাহলে কি নতুন একটা কলাম তৈরি করা মানে হলো আরো 56,000 রো তৈরি করা। তো যেহেতু আমি এতগুলা রো আমার ডাটা সেটে তৈরি করেছি, টেবিলে তৈরি করেছি, ও আমার ডাটা সেটে বা আমার এই ফাইলের একটা স্টোরেজ ও নিয়ে নিবে। সো এটা আর কি, আমি শর্টটাকে জাস্ট ফিল্টার আউট করে দিই, অল সিলেক্ট করে দিই, দেন ওকে পেস্ট করি। তো দেখেন রো বাই রো ক্যালকুলেট করে আমাকে নতুন একটা কলাম দিল। এখন ধরেন আমি আবার একটা প্রোডাক্ট কস্ট বের করবো, টোটাল কস্ট, আবার সেম নিউ কলাম নিলাম, এটার নাম দিলাম ধরেন টোটাল কস্ট, টোটাল। স্ক্রিনটা কি একটু জুম করা যায়? জুম জুম তো করেছি, ডাটাগুলোটা আসলে জুম করতে পারবো না, এটাকে জুম করতে পারবে না মেবি, আসলে আমরা ডাটাটা চাইলে দেখাটা নিজেরা জরুরি। করতে কিংবা ল্যাপটপ থেকে জুম করতে পারি। আপনারা আপনাদের ল্যাপটপ থেকে নিজে জুম থেকে। করে নেন, আপনাদের যে থ্রি ডটে ক্লিক করে দেখেন এখানে জুম করার অপশন আছে, আপনাদের স্ক্রিনটা জুম করে নেন, বুঝতে সুবিধা হবে। আমার এখান থেকে আমি এটা জুম করতে পারবো না, বাট আপনারা আপনাদের স্ক্রিনটাকে একটু জুম করে নেন, ঠিক আছে। জাস্ট এটা দেখেন, এটাকে আমি জুম করতে পারতাছি, দেখেন এটাকে বড় করতেছি, এটা ম্যাক্সিমাম অনেক করা যায়, এটা অনেক বড় না। তো আমি এটা বড় করে দিই, আমার স্ক্রিনটা অনেক বড়, তো দ্যাটস ওয়াই আপনার মনে হচ্ছে এরকম প্রায় 27 ইঞ্চি ডিসপ্লে। সো ওইটাকে একটু ছোট ছোট মনে হচ্ছে, আপনার তো আপনাদের একটু জুম করে নেন, ঠিক আছে। সো আমি এখন টোটাল কস্ট বের করব। সো আমরা যদি এক্সেল যদি চিন্তা করি, এক্সেল এর মতো ধরেন আপনার এক্সেল একটা শীট, এটা জাস্ট এক্সেল শীট মনে করেন, আপনার একটা কলাম আছে অর্ডার কোয়ান্টিটি, আপনি টোটাল কস্ট আছে প্রোডাক্ট কস্ট। সো আপনি কি করবেন, আপনি একটা কলাম বানাবেন, যেটাকে আপনি ক্যালকুলেট করবেন আপনার হলো টোটাল কস্ট। তো আপনি কি করবেন, এক্সেল সেলের ভিতরে একটা ইকুয়াল সাইন দিবেন, এই যে ইকুয়াল সাইন দিলাম ফর এক্সাম্পল, তারপর আপনি এই কলামটাকে কল করবেন। তো আমি দিলাম অর্ডার কোয়ান্টিটি, কল করলাম,
অর্ডার কোয়ান্টিটি, দেন আমি ইনটু দিলাম, আমি কল করলাম প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কস্ট। আমি আমার রেফারেন্স গুলো দিচ্ছি, সেল রেফারেন্স গুলো দিচ্ছি, এখানে আমি কলাম রেফারেন্স দিচ্ছি। ওকে, সো যদি আমি ইন্টারপ্রেস করে দেখেন আমার একটা কি ডাটা কলাম তৈরি করে ফেললো টোটাল কস্ট। সো এইভাবে রো বাই রো ও ক্যালকুলেট করে, সেটা হলো একটা, এই যে আমি যে ফাংশনটা লিখলাম এটাকে বলা হয় ডেক্স। সো ডেক্স কিছুটা দেন, এই জিনিসটা যদি আপনি এক্সেলে লিখতেন এক্সেল ফর্মুলা বা ফাংশন যেটাই বলেন ফর্মুলা বলতেন, সো এখানে আমরা ডেক্স বলতেছি, আর কিচ্ছু না, কনসেপ্ট সেম, একদম সেম, জাস্ট মাথার থেকে ডেক্স এর ডিফারেন্ট জিনিস এটাকে ভুলে যাবো। আচ্ছা, তারপর আমি দেখেন এটা আমি ক্লিয়ার করলাম, ক্যালকুলেট করলাম। এখন যদি আমি আমার ইয়াটাতে চলে যাই, সো এখানে চলে যাই, ক্যালকুলেট কলামটা আমরা ক্লিয়ার, রাইট? সো এখন আমি নেক্সট স্লাইডে চলে যাই, ক্যালকুলেটেড মেজার। ক্যালকুলেটেড মেজারের বেসিক কিছু মানে স্ট্রাকচার আছে বা আমার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি, ও কি করে ওয়ার্ক অন অ্যাগ্রিগেট ডাটা। আমরা ক্যালকুলেটেড কলাম কি করেছি, রো বাই রো ক্যালকুলেট করেছি, আর এই যে ক্যালকুলেটেড যে মেজারটা, ও কি করতেছে ওই রোটাকে ওই কলামটাকে অ্যাগ্রিগেট করে দিচ্ছে, মানে টোটাল রোটাকে ও একদম অ্যাগ্রিগেট করে আমার ভ্যালুটা দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি সাম বের করি, টোটাল ধরেন আমার একটা কলাম আছে মানে টোটাল কস্টে, আমি কি করবো একদম টোটাল কস্ট একটা বের করবো। আমি তো এটা কি রো বাই রো বের করছি, যে আমার এই প্রোডাক্টটা সেল করতে গিয়ে কতটুকু কস্ট হয়েছে, আমি ওই যে ক্যালকুলেটেড কলাম দিয়ে তৈরি করলাম যে আমার একটা প্রোডাক্ট সেল করতে গিয়ে যে কস্টটা, তাই না, ইন্ডিভিজুয়াল কস্ট। আমি যদি টোটাল কস্টটা বের করতে চাই তাহলে কি করতে হবে, ওই কলামটাকে সামেশন করতে হবে, তখন কিন্তু আমি ওটা পেয়ে যাচ্ছি। তো ওটা ও কি করতেছে, অ্যাগ্রিগেট করতেছে। আমি প্র্যাকটিক্যালি গেলে আপনারা বুঝতে পারবেন। সো ও কি করতেছে, ওয়ার্ক অন অ্যাগ্রিগেট ডাটা। আচ্ছা, নট স্টোর ক্যালকুলেটর অন দ্য ফ্লাই। সো আমি এখানে বলতেছি যে আপনার এই ক্যালকুলেশনটা আপনার স্টোরে কোনো জায়গা নিবে না, মানে ফিজিক্যালি কোনো স্পেস নিবে না, যখন আমি কোনো ভিজুয়ালাইজেশন দিব তখন নিব। আচ্ছা, ইউজড ফর কেপিআই এন্ড সামারাইজ। আমি যদি কোনো কেপিআই দিতে চাই, আমি যদি কোনো রিপোর্টকে সামারাইজ করতে চাই, তখন আমাকে এই জিনিসটা ব্যবহার করতে হয়। সো একটু চলেন একটু জেনে নেই। A measure in Power BI is a dynamic calculation. এটা হলো একটা ডাইনামিক ক্যালকুলেশন that works on aggregate data, ডাটাকে অ্যাগ্রিগেট করার জন্য, মানে একত্রিত করার জন্য, such as total, average or counts. Measure are not stored in the data model. ডাটা মডেলে সে ফিজিক্যাল কোনো জায়গা নেয় না। They are calculated on the fly when visual are rendered. আমি যেটা বললাম, যখন কোনো আমরা ভিজুয়ালাইজেশন এটা দিব তখন ওটা ভিজিবল হবে। আমি যদি কোনো একটা মেজার তৈরি করি, আমি পাওয়ার বিতে যাচ্ছি এবং দেখাবো, আমি যদি কোনো মেজার তৈরি করি সেটা হলো কি হবে, আমার তখন ভিজিবল হবে না, ওই ডাটাটা দেখাবে না। যখন আমি সেটাকে কি করব, আমরা কোনো পার্টিকুলার ভিজুয়ালাইজেশন দিব, শুধুমাত্র তখনই ও কি করবে, ওই ডাটাটাকে দেখাবে। আমি এটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তারপর দেখেন, মেজার আর commonly used for generating KPI, summarize and business metrics like total revenue, average sales or number of order, since they depend on the context of visual কনটেক্সটের উপর ডিপেন্ড করে, লাইক ফিল্টার স্লাইসার। সো চলেন এখানে দেখেন একটা লাইন বলে দিচ্ছি, দ্য রেজাল্ট ক্যান ডাইনামিক্যালি চেঞ্জ বেসড অন ইউজ ইন্টারঅ্যাকশন। সো এখন আমি আমার একটু পাওয়ার বিতে চলে যাই। এটা আমরা কি করলাম, এই যে টোটাল সেলস টোটাল কস্ট বের করলাম, এটাকে আমরা বের করলাম ধরেন, আচ্ছা এটা নাম আমি এটা না দিয়ে আমি দিয়ে দিই ধরেন সেলস প্রাইস, সেলস রেভিনিউ আর সেলস কস্ট, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখলাম আপনাদের জন্য শেষে একটা স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে, সো কাইন্ডলি একটু থাকবেন, আপনাদেরকে খুব চমৎকার একটা জিনিস শেয়ার করি। সো এই আর কি। আচ্ছা, সো দেখেন আমি এটা ক্যালকুলেটেড কলাম দিয়ে তৈরি করলাম, রো বাই রো ক্যালকুলেট করলাম। এখন আমি এখানে যাই, সো মেজার নেওয়ার জন্য আমরা কি বলেছিলাম, এই যে নিউ মেজারে ক্লিক করব, অথবা এইখানে রাইট ক্লিক করে নিউ মেজারে আমরা নিতে পারি। এখন আমি ধরেন নিউ মেজার নিলাম, এখানে নিলাম নিউ মেজার, এটা নাম দিলাম ধরেন টোটাল রেভিনিউ, একদম টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ। তারপর কি দিব, আমি কি করব দেখেন, আমার কন্ডিশন কাজটা হলো আমি এখানে যাব, এখানে গিয়ে আমার যে ফ্যাক্ট সেলসটা আছে, এই যে রেভিনিউটা আছে সেলস রেভিনিউ, এটাকে আমি সাম করব। তা আমি কি করবো, আমি জাস্ট সাম ফাংশন ইউজ করবো, এটা তো আপনারা জানেন তাই না। তো দেখেন আমি এখানে সাম ফাংশন ইউজ করতেছি, আমার টোটাল রেভিনিউ। সো এখানে কি করবো, সাম,
দেখেন সাম একদম এক্সেলের মতো সাম সাম দিলাম। এখন আমি সাম করতে চাচ্ছি কোন কলামকে সাম করবো, তাই না? তো সেটাকে আমাকে দেখা দিতে হবে। তো আমি সাম করবো হলো আমার টোটাল রেভিনিউ, সেলস রেভিনিউ। দেখেন লিখলাম সেলস, এই যে দেখেন আমার ফ্যাক্ট সেলস যদি এটাকে বড় করি, এই যে দেখেন সেলস রেভিনিউ চলে আসছে। তো আমি এটাকে ক্লিক করি, ট্যাব প্রেস করলে নিয়ে নিবা, তো মাউসের ডাবল প্রেস করলাম, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো ক্লোজ করার পর এন্টার প্রেস করি। দেখেন আমার কিন্তু ক্যালকুলেশন হয়ে গিয়েছে, কিন্তু কোথাও দেখাচ্ছে বলেন তো? আপনি কি কোথাও এটা দেখতে পাচ্ছেন? এই যে আমি টোটাল রেভিনিউ যে বের করলাম সেটা কি দেখতে পাচ্ছেন? টাকা দেখাচ্ছে? একটু রেসপন্স করবেন। দেখাচ্ছে না। কিন্তু যখন আমি এখানে একটা মেজার তৈরি করে ট্যাক্স লিখে একটা কলাম তৈরি করেছিলাম, সেটা কিন্তু ভিজিবল হয়েছিল। সো দুইটা ডিফারেন্ট বুঝতে পেরেছেন? এখন এই যে আমি মেজারটা তৈরি করলাম টোটাল সেলস, এটা কখন দেখাবে, তাই না? এটা তখনই দেখাবে, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা কার্ড ভিজুয়াল দিলাম, কার্ড ভিজুয়ালে আমি আমার ওই ট্যাক্সটাকে জাস্ট এই যে এখানে দিয়ে দিলাম। দেখেন এখন আমার টোটাল রেভিনিউ কত দেখাচ্ছে, 24.91 মিলিয়ন। সো দেখেন আমার টোটাল রেভিনিউ দেখিয়েছে। এখন আমি যদি স্লাইসার নিই, ফর এক্সাম্পল দেখেন এটা স্লাইসারও কাজ করবে। আমি এখানে স্লাইসার নিলাম, স্লাইসার নিয়ে আমি এখানে ধরেন আমার ক্যালেন্ডার টেবিল থেকে দিন ডেট, এখান থেকে ধরেন আমি ইয়ারটা নিয়ে নিলাম, ইয়ারটা নিয়ে নিলাম। আমি এটাকে একটু ফরম্যাটিং করতেছি, স্লাইসার সেটিং এ যাব, বিটুইন এর জায়গায় ড্রপ ডাউন দিব, বাকিটা হাইড করছি। দেখেন আমি যদি এখন আমার 3টা বছর আছে, এখন আমার টোটাল ওভারঅল 3 বছরের অ্যাগ্রিগেট ডাটা এটা। আমি 2021-এ ক্লিক করি, দেখেন 2021-এর সেল দেখতে পাচ্ছি, 2022-এ ক্লিক করলে 2022-এ দেখতে পাচ্ছি, 2020-এ দেখতে পাচ্ছি। আমি ধরেন আবার এটাকে আবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম, কপি করে এখানে আমি মান্থ নেম দিব, এটাকে রিমুভ করে দেই, মান্থ নেম দিয়ে দিলাম। তো দেখেন আমি চাচ্ছি 2021-এর জানুয়ারি মাসেরটা দেখবো শুধুমাত্র। দেখেন 2021-এর জানুয়ারিতে আমার 432.43 কে আমার ছিল। আমি চাচ্ছি 2021-এর মার্চের ডাটা দেখবো, তো দেখাচ্ছি। তার মানে কি, ও ফিল্টার ওয়াইজ স্লাইসার ওয়াইজ কাজ করতেছে। কিন্তু আমি এই ডেস্কটাকে যখন কার্ড ভিজুয়াল ছাড়া দেখাচ্ছিলাম, আমার মেজারটা কিন্তু দেখাচ্ছে না। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, বেস্ট প্র্যাকটিসটা একটা জিনিস বলতে কিছু একটা জিনিস আছে। তো দেখেন আমি নিউ মেজার ক্রিয়েট করে একটা মেজার তৈরি করছি, কিন্তু মেজারটা আমি কোথায় খুঁজবো? দেখেন কোথায় গেল, দেখেন আমি কোথায় খুঁজবো, কোন ইন্ডিভিজুয়াল কোন টেবিলে আছে না আছে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, ডিফল্টলি ও আমার এখানে প্রথমটাতে নিয়ে নিয়েছে, এখন প্রথমটাতে না নিতে পারে, তো আমাকে কিন্তু খুঁজতে হবে। দেখেন আমি এখানে দেখতেছি আমার এখানে কই আমার এই যে টোটাল রেভিনিউ এখানে আসছে। তো একটা পাওয়ার বি এর একটা বেস্ট প্র্যাকটিস হলো আলাদা একটা মেজার টেবিল তৈরি করে নেওয়া এবং সেই টেবিলের ভিতরে সব মেজার দেওয়া। এটা কিভাবে করবো? আমরা হোম ট্যাবে থাকবো, হোম ট্যাবে থেকে ইন্টার ডাটা এটাতে ক্লিক করব, ইন্টারতে ডাটাতে ক্লিক করে এটার নাম দিব ধরেন মেজার টেবিল, মেজার টেবিল। সো দেখেন এখানে যদি লোড দিয়ে দিলাম, দেখেন আমাকে এখানে একটা টেবিল তৈরি হয়ে যাবে। আপনি কি আপনাদের স্ক্রিন থেকে জুম করে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে, এটা একটু কাইন্ডলি করে দিবেন জুমটা। হ্যাঁ, সো আমার এখানে একটু ছোট দেখাচ্ছে। আচ্ছা, আমি আসলে পারতেছি না আমার এখানে জুম করতে, মানে সফটওয়্যারের ভিতরে। দেখেন একটা মেজার টেবিল তৈরি করে নিলাম। এখন এটার ভিতর যদি আমি মেজার তৈরি করি, রাইট, এখানে ক্লিক করবো, কারণ এই টেবিলটা আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল টেবিলের ভিতরে নিতে চান, তাহলে ওই টেবিলটা ক্লিক করে রাইট ক্লিক করতে হবে, তাহলে নিউ মেজার, একই কাজ। সো আমি চাচ্ছি আমার এই টেবিলের ভিতরে সব মেজার থাকে। সো আমি কি করতেছি, এটাতে ক্লিক করলাম, ধরেন এটাকে ক্লিক করে রাইট ক্লিক করলাম, নিউ মেজার। তো ধর আমি এখন কি বের করবো, টোটাল কস্ট। আমরা আরো কিছু দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো টোটাল কস্ট, কস্ট টোটাল কস্ট আমি কি করবো, সাম, সাম দিলাম। দেন হলো আমার সেলস কস্ট, এই যে সেলস কস্ট, এই যে সেলস কস্ট, ব্র্যাকেট ক্লোজ, ইন্টারপ্রেস করলাম। তো দেখেন এটা সেম ভাবে দেখাচ্ছে না, কিন্তু আমার দেখেন আমার মেজারটা একটা টেবিলে কিন্তু আছে, আমি এটার ভিতরে দেখতে পাচ্ছি আমার এখানে। এটা আমি ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নাই। রাইট ক্লিক করে আমি ডিলিট করে দিলাম, ডিলিট ফ্রম মডেল। এটা হলো বেস্ট প্র্যাকটিস। আমি যত মেজার তৈরি করবো সব এটার মধ্যে তৈরি করবো। এখন যদি আমি এটা দেখাই, এখানে দেখেন টোটাল কস্ট। এখন আমি যদি আহ এখন আমি ভাবলাম যে একটা তো ভুল করে এখানে দিয়ে দিয়েছি, দেখেন এখন এটা আমি টেবিলের আন্ডার আনবো কিভাবে? সো জাস্ট কিছু না, এটাকে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে একটা হোম টেবিল আছে। হ্যাঁ,
তো এখানে গিয়ে আমি জাস্ট আমার টেবিলটাকে সিলেক্ট করবো, এই যে মেজার টেবিল ক্লিক করে দিই, দেখেন ওই টেবিলের আন্ডারে চলে গিয়েছে। সো জাস্ট এখানে আমরা যদি মানে ভুল করে অন্যটার ভিতরে ক্রিয়েট করে ফেলি, আমরা চাইলে নিতে পারবো। কিভাবে নিবো, এই যে এখানে ক্লিক করবো, দেন হোম এই যে আপনার দেখেন এখানে হোম টেবিল নামে একটা অপশন অ্যাভেলেবল হয়ে যাবে মেজার টুলসে গিয়ে। দেন আমি এটাকে সিলেক্ট করে দিব, এটা নিয়ে আসবে। এখন যদি ধরেন আমি যদি রেভিনিউ বের করতে চাই, ধরেন আমি এখানে কি পেলাম, আমার এটাকে একটু কালারাইজ করি ফর এক্সাম্পল, তাহলে বুঝতে সুবিধা হবে। ফরম্যাটে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমি ধরেন এটা দিয়ে দিলাম আমার ভ্যালু কালার, আমি কলার ভ্যালুটাকে আমি হোয়াইট করে দিলাম, টাইটেল কালারটাকে হোয়াইট করে দিলাম, লেফটটাকে হোয়াইট করে দিলাম। আচ্ছা, এটা আমি কি পেলাম, আমার টোটাল কস্ট পেলাম। সিমিলারলি ধরেন এটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এটার পাশে আমি এখানে রাখি, রেখে কি করলাম, টোটাল কস্টটাকে রিমুভ করে দিয়ে টোটাল রেভিনিউটা দিয়ে দিলাম, অথবা টোটাল রেভিনিউটা আগে দেই। এখন আমি যদি ধরেন প্রফিট বের করতে চাই, কি করব বলেন তো, কমেন্টে একটু লেখেন তো কি করা যেতে পারে। আমি যদি টোটাল প্রফিট বের করতে চাই, হ্যাঁ, বিয়োগ করলে হয়ে যায় না? হ্যাঁ মাইনাস। রাইট, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, একটু কমেন্টে লেখেন তাহলে মানে ইয়ে হয়। সো আপনারা যেটা বলছেন সেটাই, রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর মেসেজ। আচ্ছা, সো আমি কি করব, দুইটা মেজার, তার মানে কি দেখেন এই যে দুইটা মেজার বের করলাম, এই দুইটা মেজার থেকে আমি আবার আরেকটা মেজার বের করতে পারতাছি। সো দেখেন কি করব, জাস্ট রাইট ক্লিক করি, নিউ মেজার নেই, এটার নাম দিব হলো আমি টোটাল সরি প্রফিট, আমি নাম দেব প্রফিট। জি একদম ঠিক বলেছেন ভাই। সো প্রফিট জাস্ট টোটাল রেভিনিউ, দেখেন আমি কল করার সাথে সাথে আমার মেজারটা চলে আসছে, মাইনাস টোটাল কস্ট, টোটাল কস্ট, এটা প্রেস করে দেখেন প্রফিট চলে আসছে। আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই, এটার পাশে রাখি, রেখে আমি এখানে টোটাল কস্টটাকে রিমুভ করে দিয়ে প্রফিটটাকে দিয়ে দিই। সো এইটা হলো আমার একটা কি আমার মেজার। সো আমি আমার স্লাইডে চলে যাই, একটু সেভ দিয়ে দিলাম, আমার স্লাইডে আবার একটু চলে যাই, তারপর আপনাদেরকে আবার এখানে নিয়ে আসতেছি। সো আমি ছিলাম হলো এখানে, সরি এখানে ছিলাম। সো এটা হলো দেখেন অ্যাগ্রিগেট করে ফেললো, ওই যে কলমটাকে টোটাল অ্যাগ্রিগেট করে ফেললো, কোনো ফিজিক্যাল ডাটা নেই, যখন আমি দেখাচ্ছিলাম তখনই দেখাচ্ছিল, কেপিআই তে দেখালাম সামারাইজ করলো আমার, দেখতে পাচ্ছেন এই টোটাল কন্টেক্সটটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, সো এখানে বেসিক যে জিনিসটা সেটা হলো ক্যালকুলেটর টেবিলটা আমি দেখাচ্ছি একটু পরে। তো দেখেন ক্যালকুলেটর মেজার আপনারা বুঝতে পারলাম, ক্যালকুলেটর কলাম একটু বুঝতে পারলাম। তারপর হলো এখন আসে হলো বেসিক যে ফাংশন গুলো, ডেক্সের বেসিক ফাংশন সাম কাউন্ট এভারেজ ইভ, এটা নিয়ে আমরা একটু কাজ করি। হ্যাঁ, বেসিক কিছু ক্যালকুলেশন করি আমরা। সো সাম দেখালাম, কাউন্ট যদি দেখাতে চাই, এভারেজ দেখাতে চাই, এই ফাংশন গুলো কেন আনলাম বলেন তো, এইগুলো আমার একজন কারণ হলো এগুলো একদম বেসিক ফাংশন এবং লাইক একদম এক্সেল এর মতো। সো জাস্ট আপনার রিলেট করতে সুবিধা হবে যে ডেক্স আসলে কিছুই না, এটা হলো জাস্ট এক্সেল ফর্মুলা। আমি আসলে ডেক্সটাকে এইভাবে বুঝি, আপনারা কিভাবে বুঝেন জানি না। সো আমি এখানে চলে গেলাম আবার। সো এখন আমি কি করবো, কি ওখানে যেটা দেখালাম বেসিক কিছু। সো আমরা সাম দেখলাম। এখন আমার ধরেন আমি চাচ্ছি আমি একটা মেজার তৈরি করব, রাইট, আমি যদি এখানে চাই ফ্যাক্ট সেলস চলে গেলাম, দেন আমি চাচ্ছি দেখেন একটা আছে অর্ডার নাম্বার। সো আমি চাচ্ছি যে ধরেন কতগুলো অর্ডার আসছে, কতগুলো অর্ডার হয়েছে, অর্ডার নাম্বার। হ্যাঁ, আবার দেখেন এখানে আছে হলো অর্ডার কোয়ান্টিটি। সো এটা একটা ইস্যু আছে, অর্ডার কোয়ান্টিটি, আবার এখানে আছে অর্ডার নাম্বার। সো আমি চাচ্ছি যে নাম্বার অফ অর্ডার বের করব। সো নাম্বার অফ অর্ডার যদি বের করতে চাই আমাকে কি করতে হবে বলতে পারবেন কেউ কমেন্ট বক্সে? এটাকে কি আমি সাম করব নাকি কাউন্ট করব নাকি ডিস্টিং কাউন্ট করব না কি করব বলেন তো একটু, জাস্ট এই তিনটার ভিতরে লেখা সাম কাউন্ট ডিস্টিং কাউন্ট। ডিস্ট্রিক্ট কাউন্ট। ডিস্টিং কাউন্ট করব। আচ্ছা, আপনি একটু পার্টিসিপেট করেন, কাউন্ট আমি একটু বলতেছি আর কি, আপনার চ্যাট বক্সে একটু কাইন্ডলি লেখেন। ওকে, কাউন্ট কাউন্ট অনেকে অনেক কিছু বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করার জন্য। আচ্ছা, সো কাউন্ট করবো না ডিস্টিং কাউন্ট করবো এটা ডিপেন্ড করবে আমার আমি কি করতেছি সেটার উপর ভিত্তি করে। সো আমি এখন বের করতে যাচ্ছি অর্ডার, টোটাল অর্ডার বের করবো যে আমার কতগুলো অর্ডার হয়েছে, নাম্বার অফ অর্ডার। তো দেখেন
এখানে হলো আমার একটা ফ্যাক্ট টেবিল, প্রত্যেকটা জিনিস কিন্তু রিপিটেড। সো দেখেন আমি যদি এটাকে কাউন্ট করি তাহলে কি করবে, প্রত্যেকটাকে ও কাউন্ট করে নিবে, কিন্তু আমার এখানে কিন্তু ডুপ্লিকেট আছে। আমি যদি আপনাদেরকে একটা দেখাই, ফর এক্সাম্পল এটাকে যদি অ্যাসেন্ডিং করি, ডিসেন্ডিং করলাম, দেখেন অর্ডার নাম্বার 74147 কয়বার আসছে, একবার, দুইবার, তিনবার আসছে না? দেখেন আবার দেখেন 74144 দুইবার আসছে। এটার মানে কি জানেন? এটার মানে হলো, ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটা রিয়েল উদাহরণ দিই, লাইক আপনি যখন স্বপ্নতে যান বা এগোরাতে যান বা কোনো সুপার শপে গিয়ে কেনাকাটা করেন, তো কেনাকাটা শেষে কি আপনাকে একটা স্লিপ দেয় না? বলেন তো, আপনি একটা ইনভয়েস দেয় না, একটা রিসিপ্ট দেয় না? জি ভাইয়া। হ্যাঁ, ওই রিসিপ্টে কি একটা অর্ডার নাম্বার থাকে না? জি। হ্যাঁ, এখন ওই অর্ডার নাম্বারের আন্ডারে কিন্তু আপনার টোটাল যতগুলো আপনি প্রোডাক্ট কিনতেছেন সবগুলো কিন্তু দেখা মানে এন্ট্রি হয়ে যায়, নাকি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইনভয়েস, নাকি সবগুলোর জন্য একটা দেয়? বলেন তো। সবগুলোর জন্য একটা। হ্যাঁ, রিয়েল লাইফ সিনারিওর সাথে যদি ম্যাচ করার চেষ্টা করেন তাহলে সবকিছু বুঝতে সুবিধা হবে। সো আমি যখন কোন একটা শপে গিয়ে একটা ধরেন মাল্টিপল প্রোডাক্ট কিনলাম, ফর এক্সাম্পল সপ্তাহে গিয়ে আমি চাল কিনলাম, তেল কিনলাম, আলু কিনলাম, পটল কিনলাম, যা মন চায় তাই কিনলাম যতটুকু আমার প্রয়োজন ছিল, তো আমার কিন্তু অর্ডার আইডি বা ইনভয়েস নাম্বার একটাই থাকবে। তোমার কি হয়, ইনভয়েস নাম্বার 47-এ আমি আলু কিনেছি, ইনভয়েস নাম্বার 47-এ আমি পটল কিনেছি, আর ইনভয়েস নাম্বার 47-এ আমি তেল কিনেছি, ইনভয়েস নাম্বার 47-এ আমি মিনিকেট চাল কিনেছি, ইনভয়েস নাম্বার 47-এ আমি চিকেন কিনেছি। সো দেখেন আমার রেফারেন্স হলো এত নাম্বার ইনভয়েস, কিন্তু প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা। সো আমার ডাটা বেজে আমি কি করতেছি, আমি যখন প্রোডাক্ট এন্ট্রি দিচ্ছি তখন কি হচ্ছে, ও প্রোডাক্ট এন্ট্রি হচ্ছে, কতটুকু কোয়ান্টিটি সেটা এন্ট্রি হচ্ছে, কোন অর্ডার আইডির আন্ডারে, কোন ইনভয়েসের আন্ডারে সেটা হচ্ছে। তাহলে কি আমি যতগুলো প্রোডাক্ট কিনবো ততবার আমার ওই ইনভয়েসটা রিপিটেড থাকবে না? বলেন তো নাম্বারটা। জি ভাইয়া। জি। তো এখন যদি আমি এখানে কাউন্ট করি তাহলে কি আমার অ্যাকুরেট রেজাল্টটাকে আমি পাবো? বলেন তো। তাহলে কিন্তু দেখেন আমার এই যে অর্ডার নাম্বার 74147, ও কিন্তু আবার এই তিনটাকে তিনটা ধরে নেবে, কিন্তু আমার তো তিনটা মিলে একটা হওয়া উচিত, তাই না? এই যে দেখেন 4444 দুইবার আসছে, তো দুইটা মিলে একটা হওয়া উচিত না? কারণ দুইটা অর্ডার মিলে আমার একটা অর্ডার নাম্বার রিপিটেড আসছে, কারণ আমি এই অর্ডার আন্ডারে আমি এই প্রোডাক্ট কিনেছি। দেখেন প্রোডাক্ট কি আলাদা আলাদা, দেখেন অর্ডার নাম্বার সেম, প্রোডাক্ট আইডি নাম্বার সেম, আলাদা ডিফারেন্ট। তো এইটাই আর কি। তো আবার কাস্টমার নাম্বার দেখেন, এই দেখেন সেম কাস্টমার, তার মানে কি বুঝাচ্ছে, সেম কাস্টমার আমার এই ইনভয়েসে মাল্টিপল প্রোডাক্ট কিনেছে। তো আপনারা জুম করলে বুঝতে পারবেন আর কি। তো আমি এখানে কি করব, আমি এখানে কাউন্ট করব না, আমি এখানে ডিস্টিং কাউন্ট করব। তো আমি কি করি, ফর এক্সাম্পল আমি এখানে যাই, একটা মেজার নেই, রাইট ক্লিক করি, এখানে রাইট ক্লিক নিউ মেজার, আমি দিয়ে দিলাম টোটাল অর্ডার, অর্ডার। সেখানে আমি দিয়ে দিলাম, ধরেন কি করব, ডিস্টিং কাউন্ট, দেখেন দেখেন জাস্ট ডিস্টিং কাউন্ট লিখলাম, কিচ্ছু না, আপনি কিছু করতে চান। এখন ডিস্টিং কাউন্ট দিয়ে আমি আমার ওই কলামটাকে রেফার দিব, সেটা কি ছিল, অর্ডার আইডি, অর্ডার নাম্বার। আমি জাস্ট ক্লোজ করি, দেখেন এটা প্রেস করি, কিন্তু ডাটাটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমি কোনো ভিজুয়ালাইজেশন দিই না। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে প্রেস করি, এখানে দিয়ে এখানে দেখেন এটা রিমুভ করে টোটাল অর্ডার নাম্বারটা দিয়ে দিলাম। তো দেখেন আমার এটা, এখন আমি দিচ্ছি ডেসিমেলের পর কিছু সংখ্যা দেখাবো, কারণ এটা অর্ডার না, আপনি ডেসিমেল হয় না আর কি, যে একটা অর্ডার তো পয়েন্ট আকারে থাকে না। সো এটা এইভাবে থাকবে, আমার 25,000 হলো আমার অর্ডার আসছে, অর্ডার নাম্বার অফ অর্ডার আর কি, টোটাল 3 বছরে। তো দেখেন আমি বের করে ফেললাম। এখন আমি যদি ধরেন আপনাদেরকে বলি, আমার ধরেন এখানে একটা ডাটা আছে, ফ্যাক্ট টেবিল, দেখেন কাস্টমার কি নামে একটা কলাম আছে। তো আমি যদি এখন টোটাল নাম্বার অফ কাস্টমার বের করতে চাই, এখন আমি কি করব বলেন তো, কাউন্ট করবো নাকি ডিস্টিং কাউন্ট করবো? দেখি আপনার পারেন কিনা। মানে এই টেবিলটা থেকে হ্যাঁ, ফ্যাক্ট টেবিল থেকে, ফ্যাক্ট টেবিলে আমি কি করবো, তাহলে ডিস্ট্রিক্ট কাউন্ট। ডিস্টিং কাউন্ট করবো। আহ, আচ্ছা, এখানে একটু মেসেজ দেন যে পাওয়ার বিআই বা ডেক্স এর আগে কেউ দেখেনি নাই, বা পাওয়ার বিআই নিয়ে কেউ কাজ করে এমন কি আছেন, এক জাস্ট মেসেজ দেন যে পাওয়ার বিআই এর আগে নিয়ে কাজ করেন। মোহাম্মদ ফরহাদ হোসেন, ওকে। সো আচ্ছা, তো ভাইয়া বা তমাল ভাইয়া এবং হলো আপনি যদি বলি একরামুল হক ভাইয়া, সো আপনারা একটু কি বুঝতে পারতেছেন এই সিনারিতে আমি কি করব, আমি কাউন্ট করবো নাকি ডিস্টিংক্ট কাউন্ট করবো? তমাল ভাইয়া যদি বলতেন। কাইন্ডলি আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা,
ধরেন আমি চাচ্ছি হলো, আমি একটু আগে যেটা দেখিয়েছি নাম্বার অফ অর্ডার বের করলাম, সেটা তো ক্লিয়ার তাই না? জি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি নাম্বার অফ কাস্টমার বের করতে চাই, দেখেন আমার এখানে কাস্টমার আইডি আছে, তারপর প্রত্যেকটা আইডি কিন্তু আমার একটা কাস্টমার, আমি বের করতে পারবো তাই না, যে আমার কতগুলো কাস্টমার আছে। সো এখন আমি কি করব, এই সিনারিওতে আমি কি করব, কাউন্ট করব নাকি ডিস্টিংক্ট কাউন্ট করব বলেন তো? ভাইয়া ডিস্টিং কাউন্ট করতে হবে। ডিস্টিংক্ট কাউন্ট করব, কারণ কি দেখেন আমার কাস্টমার কিন্তু রিপিটেড আছে, কারণ রিপিটেড অর্ডার আইডি দেখেন আপনি। সো আপনাকে এখন যদি ইউনিক থাকতো, হ্যাঁ এখন আমি যদি আমার কাস্টমার টেবিলে যাই, এটা হলো ডাইমেনশন টেবিল, আর ডাইমেনশন টেবিলের একটা মানে স্ট্রাকচার হলো ও সব ভ্যালু ইউনিক থাকে, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না। সো আমি যদি ডাইমেনশন টেবিল থেকে টোটাল কাস্টমার বের করতে চাই, তাহলে আমি এখানে কি করব, ডিস্টিংক্ট কাউন্ট নাকি কাউন্ট করব? কাউন্ট করব তখন। কাউন্ট করব, Count কারণ করবো। এখানে আমার ডুপ্লিকেট নাই। এখন আপনার যদি একটা কোশ্চেন আসে, ভাই তাহলে আমি কেন কাস্টমার টেবিল থেকে টোটাল কাস্টমার নিব না, তাহলে আমি কেন সেলস টেবিল থেকে কেন কাস্টমার নিচ্ছি? কারণ আমি ক্যালকুলেশন করব আমার ট্রানজেকশনাল ডাটাতে, তাই না? আমার কাস্টমার টেবিলে কি কোনো ট্রানজেকশনের ডাটা আছে? না ভাইয়া। তাহলে আমি আমার No way. কনসিডারে কোন কোন কাস্টমারদেরকে রাখবো, যারা আমাদের কাছে পারচেজ করছে, তাই না? ট্রু। হ্যাঁ, এখন আপনার ভিতরে কোশ্চেন আসছে, তাহলে ভাই আপনি কাস্টমার ডাটা পেলেন কিভাবে, যদি আপনি কাস্টমার পারচেজ নাই করে আপনি কিভাবে কাস্টমার ডাটা পেলেন, এটা কোশ্চেন আসতে পারে লজিক্যাল। সো দেখেন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সুপার শপ, ওরা কিন্তু বিভিন্ন ক্যাম্পেইন করে, লোটো টোটো যদি বলেন বা বিভিন্ন জুতা শুট কটার, ওরা বিভিন্ন ক্যাম্পেইন করে, ক্যাম্পেইনে কি করে কাস্টমার ডাটা কালেক্ট করে না, ওরা যখন ওই ডাটাটা ওদের সিস্টেমে ইনপুট দেয়, তখন কি হয় ডাটাটা আমার আমার কাস্টমার টেবিলে ইনপুট হয়ে যায়। কিন্তু যখন ওই কাস্টমারটা আবার কোনো প্রোডাক্ট পারচেজ করে, তখন ওই ডাটাটা আমার সেলস টেবিলে চলে যাচ্ছে। এটা আমরা যখন ডাটাবেস ডিজাইন করি তখন এটা করি মূলত। তো এখন বোঝার চেষ্টা করেন, তা আমার কাস্টমার টেবিলে ধরেন 1000 কাস্টমার আছে, বাট আমার সেলস করছে ওই 1000 এর মধ্যে 500 জন, তাহলে আমার তো আসলে যারা করে না তাদেরকে তো কনসিডার আনা প্রয়োজন নেই, তাই না? সো আমি একটা ডাইনামিক ক্যালকুলেশন করব, যেখানে কাস্টমারটা যদি আবার প্রোডাক্ট পারচেজ করে সে অটোমেটিক্যালি চলে আসবে। তা আমি কনসিডারে কি কাদেরকে রাখবো, যারা আমাদের কাছে পারচেজ করছে তাদেরকে নাকি করে না তাদেরকে, বলেন তো? যারা পারচেজ করছে। তো অবশ্যই যারা পারচেজ করছে তাদেরকে, কারণ আমি তো ট্রানজেকশন ডাটা নিয়ে আমি কাজ করতেছি। সো এখন আমি সেম জিনিসটা করবো, আমি আসলে কাস্টমার টেবিল থেকে কাস্টমার কি দিব না। যদি আমি কাস্টমার টেবিল থেকে নিতাম তাহলে আমি কাউন্ট করতাম, যেহেতু আমি ফ্যাক্ট সেলস থেকে দিচ্ছি তাহলে আমি এখানে ডিস্ট্রিক্ট কাউন্ট করব। সো আমি যদি এখানে মেজার কাউন্ট করি, রাইট নিউ মেজার, আমি আরো জিনিস আছে আপনাদের জন্য, আরো অনেক কিছু আছে, জাস্ট ওয়েট করেন। সো এখন আমি এটার নাম দিলাম ধরেন টোটাল কাস্টমার। সো এটাকে আমি কি করবো, ডিস্ট্রিক্ট কাউন্ট। এই যে ডিস্ট্রিক্ট কাউন্ট দেখেন একদম ইজি, এক্সেলের মতো, আমার কোনো কঠিন ভাববেন না, যেটা খুব রকেট সায়েন্স। সো এখন দেখেন আমি কি লিখবো, আমার জাস্ট কাস্টমার আইডি, কাস্টমার কিটা ফ্যাক্ট সেলস, এই যে ফ্যাক্ট লিখলাম, কাস্টমার কি কোথায় আমার, যদি একটু এখানে স্ক্রল করি, এই দেখেন কাস্টমার কি দিয়ে দিলাম, স্ক্রল দেন ইন্টারফেস করে দেখেন আমার মেজারটা কিন্তু কোনো ডাটা দেখাচ্ছে না। যদি আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এখানে নিয়ে আসলাম, দেন আমি যদি এটাকে রিমুভ করে আমি কি দেবো, টোটাল কাস্টমার, দেখেন দেখালাম আমার 17000 কাস্টমার আছে। তো এখন আমি ভাবতেছি, আমি ভাববো যে আমার এই যে নাম্বার অফ অর্ডার বের করলাম, হ্যাঁ এভারেজ অর্ডার কিরকম হয়, পার কাস্টমার এভারেজ অর্ডার কিরকম, অথবা ধরেন আমি যদি একটা জিনিস বের করি এখান থেকে, নিউ মেজার দিয়ে টোটাল অর্ডার কোয়ান্টিটি বের করব। হ্যাঁ, অর্ডার কোয়ান্টিটি, প্রোডাক্টের অর্ডার কোয়ান্টিটি, নট অর্ডার নাম্বার অফ অর্ডার, অর্ডার কোয়ান্টিটি, কতগুলো প্রোডাক্ট অর্ডার রয়েছে। সো আমি দিব টোটাল কোয়ান্টিটি সোল্ড, টোটাল কিউপিওয়াই সোল্ড। সো আমি জাস্ট এখানে লিখবো, এখন হবে কাউন্ট। কেন কাউন্ট হবে দেখেন, কাউন্ট আমার কাউন্ট হলো যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি যে ইয়ার আছে কোয়ার্টার না, ফ্যাক্ট সেলস, এই যে আমার প্রোডাক্ট কোয়ান্টিটি, সেলস কোয়ান্টিটি, এই যে যাই এখানে, এই যে অর্ডার কোয়ান্টিটি, এখানে আমি কেন কাউন্ট দিলাম বলেন তো? কারণ দেখেন আমার এখানে আমি যদি ডিস্টিংক্ট কাউন্ট দিই তাহলে কি হবে, ফ্যাক্ট সেলসে যাই, এই যে আমি এই কলমটাকে কাউন্ট করেছি, এখন এখানে কিন্তু কাউন্ট দিলে হবে না, বলো তো এখানে কি কাউন্ট দিলে হবে? না। কাউন্ট দিলে কিন্তু হবে না, ও কাউন্ট করলে কি করবে, কিন্তু রো মানে এই যে রোটাকে কাউন্ট করবে, একটা দুইটা, এই এখানে দুই ভ্যালু আছে, ও দুইটাকে কিন্তু এক ধরবে, আবার তার মানে কি ও রো কাউন্ট করবে, তাহলে কি এখানে আমার কিন্তু এটা দিলে হচ্ছে না।
আমাকে এখানে কি দিতে হবে, সাম দিতে হবে। সো আপনাকে বুঝতে হবে আপনি কোথায় সাম দিবেন। এখন আমি যদি এটা কাউন্ট করি, দেখেন এই দুইটাকে ও এক ধরবে, তাহলে কি হবে, 1 2, এটা 4 হওয়া দরকার ছিল, ও কি করবে 3 নিয়ে নেবে। তো এই ক্ষেত্রে আমাকে সাম করতে হবে, নট কাউন্ট। সো আমি জাস্ট দেখানোর জন্য এটা দিয়েছি আর কি। সো আমি কোথায় ছিল, কোয়ান্টিটি সোর্স, এখন জাস্ট এটাকে রিমুভ করে দিয়ে সাম করে দিলাম, দ্যাটস ইট। এটা প্রেস করলাম, দেন সাম করে দিলাম। সো ও কি করছে, আমার এই কলমটাকে একদম সাম করে ফেলছে। এই যে এই কলমটাকে একদম প্রোডাক্ট কোয়ান্টিটিকে সাম করে ফেলছে। এখন যদি আমি চাই এটাকে দেখাই, ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এখানে আনলাম, এখানে এনে টোটাল কাস্টমারের জায়গায় আমি টোটাল কোয়ান্টিটি সোল্ড দিয়ে দিলাম, আমার এত আর কি। এখন আমি এটাকে ডেসিবেলে দেখাবো, কিভাবে দেখাবো, এটাকে সিলেক্ট করি, দেন এখানে দেখেন ডেসিবেল এই যে নাম্বার, এখানে 2 দিয়ে দিই। কোয়ান্টিটি তো আমার লিখতে হবে 84.17 কে। এখন আমি যদি চাই যে আমার এভারেজ কোয়ান্টিটি সোল্ড পার কাস্টমার, সেটা আমি কিভাবে বের করবো, তাহলে আমাকে কি করতে হবে, এভারেজ বের করতে হবে। অথবা যদি আমি বের করতে চাই ধরেন এভারেজ রেভিনিউ আমার কেমন হচ্ছে, এভারেজ রেভিনিউ বের করবো, তাহলে আমি কি করতে হবে, এক্সেল হলে আপনি কি ফাংশন ইউজ করতেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এক্সেলে আপনি কি ফাংশন ইউজ করতেন বলেন তো, এভারেজ বের করার জন্য এভারেজ। সো দেখেন সেম এখানে এভারেজ, ডিফারেন্ট কিন্তু কোনো কিছু নেই। সো আমি ধরেন এভারেজ রেভিনিউ বের করব, নিউ মেজার এ বি সি ডি রেভিনিউ। সো কি করব, জাস্ট এভারেজ ফাংশনটা ইউজ করব, এভারেজ ফাংশন ইউজ করে ওই যে আমি সেলস রেভিনিউ দিয়েছিলাম না, সেই কলামটাকে দিয়ে দিলাম, ও আমার ওই কলামটার এখন এটাকে দেখাচ্ছে না, কারণ কি আমি যদি এটাকে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমি এভারেজ কোথায় ছিল, আমার এভারেজ রেভিনিউ এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এভারেজ রেভিনিউ দেখাচ্ছে আমার এত আছে। সো আমার এভারেজ রেভিনিউ হলো 4.4 আর কি, 444 আর কি। এখন আমার কথা হলো, এই যে এভারেজ রেভিনিউটা বের করলাম, আমি ওকে ফাংশন দিয়ে দিলাম যে এভারেজ ফাংশন এই কলামটা, আমার ব্যাকএন্ডের ডাটাটা কাজ করতেছে কিভাবে, পাওয়ার বি এর যে সিনট্যাক্সটা বা ডেক্স এর যে সিনট্যাক্সটা সেটা কিভাবে কাজ করতেছে। আমি যখন ওকে এভারেজ ফাংশন দিলাম এবং কলামের রেফারেন্স দিলাম, ও কি করতেছে, আমার প্রথমে টেবিলে যাচ্ছে, দেখেন এই টেবিলের নেমটা কিন্তু আছে ফ্যাক্ট সেলস, তারপর কলাম নেম। তো ও কি করতেছে, ফার্স্টে আমার এই যে ফ্যাক্ট সেলস টেবিলে যাচ্ছে, ফ্যাক্ট সেলস টেবিলে যাচ্ছে, তারপর আমি কি দিয়েছি এখানে, কলাম নেম দিয়েছি। সো তারপর ও কি করতেছে, এই যে টোটাল রেভিনিউ বের করছে এই কলামে আসতেছে, ও পদটাকে কি করতেছে, অ্যাগ্রিগেট করে ফেলতেছে, অ্যাগ্রিগেট করে ওটার এভারেজটা দিয়ে দিচ্ছে। কিভাবে এভারেজ দিচ্ছে, কারণ আমি ফাংশনটা তো দিয়ে দিয়েছি এভারেজ। সো ডেক্স আসলে এইভাবে কাজ করে, ব্যাকএন্ডে কিন্তু এইভাবে কাজ করে। দেখেন আমি ফ্যাক্টস কলাম নেম দিলাম, টেবিল নেম, তারপর কলাম নেম, তাহলে আমি ওকে বললাম তুমি আমার ফ্যাক্ট সেলস টেবিলে যাও, এখানে যাও, তারপর তুমি আমার এই সেলস রেভিনিউ কলামে যাও, তারপর কি করতে বলছি, এভারেজ বের করতে বলছি। তখন এভারেজ কি আমার অ্যাগ্রিগেশন ফাংশন না, সাম এভারেজ কাউন্ট এগুলো কি অ্যাগ্রিগেট ফাংশন না। সো তখন কি করতেছে, ওটাকে অ্যাগ্রিগেট করে ফেলতেছে, প্রত্যেক কোনটাকে সাম করে ওটার এভারেজটা দিয়ে দিচ্ছে। সো ব্যাক এন্ডে আসলে এইভাবে কাজ করতেছে। আরেকটু যদি এক্সাম্পল দিই, এই যে জিনিসটা এতটুকু আপনারা ক্লিয়ার তাই না, ওকে। সো আপনাদের কোশ্চেন আমি শেষে নিব, কাইন্ডলি একটু নোট করবেন। আচ্ছা আমি একটু আমার স্লাইডে আবার চলে যাই, দেখেন এভারেজ ইফ ইফ দিয়ে আমি এগুলা কাজ করবো, একটু পরে করবো বা পরে দেখাচ্ছি ইনশাআল্লাহ। ইফ জাস্ট কিছু না, ওই যে আমরা এক্সেল ইফ ফাংশন ইউজ করেছি সেটা আর কি। তো একটু পরে স্লাইডে আলোচনা করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো নেক্সট। এই যে আমরা যে মেজারটা তৈরি করলাম না, যে ডেক্স লিখে আমরা কি, ডেক্স লিখে আমরা কি কি তৈরি করতে পারি বলেন তো, কমেন্ট বক্সে লেখেন, ডেক্স লিখে আমরা কি কি তৈরি করতে পারি। 3টা জিনিস বলেছি, কি কি, জাস্ট একটু টাইপ করেন। একটু টাইপ করে খাই যে আমি ডেক্স লিখে আমরা কি কি তৈরি করতে পারি, এতক্ষণ আলোচনা থেকে কি কি বলতে। না না না, এটা না এটা না, মানে আমি বুঝতে চাচ্ছি যে মেজার কলাম টেবিল এই জিনিসগুলো আর কি। কাউন্ট সাম তো এটা হলো ডেক্স এর ভিতরে ফর্মুলা, টেবিল, যে সবাই একটু লেখেন ক্যালকুলেটেড মেজার টেবিল।
হ্যাঁ, আপনারা যেগুলো বলেছেন একদম পারফেক্ট, ঠিক আছে। সো আপনারা যা বলছেন সেম এগুলাই আর কি। তো এই যে আমরা দেখেন ক্যালকুলেট কলাম তৈরি করলাম, টেবিল তৈরি করলাম এবং মেজার তৈরি করলাম, মেজারও তো তৈরি করেছি তাই না? এখন হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে মেজারটা তৈরি করলাম, এই মেজারটা আবার দুই ধরনের হয়। এই জায়গাটা একটা কনফিউশন আছে আমাদের, এই কনফিউশনটা আমি আপনাদেরকে দূর করে দেব। সো টু টাইপস অফ মেজার, একটাকে বলতেছি আমরা এক্সপ্লিসিট মেজার, আরেকটাকে বলতেছি আমরা ইমপ্লিসিট মেজার। আপনাদের মাথায় দুইটা জাস্ট ওয়ার্ড ঢুকা দেন। এক্সপ্লিসিট মানে হলো এক্সট্রাঅর্ডিনারি, এটা আপনি জাস্ট ঢুকান। আমি এটা আমার মানে কোনো রুলস বা কোনো এটা টার্ম না, আমি আপনাদেরকে জাস্ট দুটো শব্দ আপনাদের মাথায় আপাতত নিতে বলতেছি, এক্সট্রাঅর্ডিনারি, ইম্পসিবল। এই দুইটা জিনিস মাথায় রাখেন। আর কি রাখবেন? এক্সপ্লিসিট মেজার, ইমপ্লিসিট মেজার। আমরা মেজার দুই ধরনের হয়, এক্সপ্লিসিট মেজার, ইমপ্লিসিট মেজার। আর দুইটা জিনিসকে মনে রাখবেন, এক্সপ্লিসিট কে মনে রাখেন হলো এক্সট্রাঅর্ডিনারি দ্বারা, আর ইমপ্লিসিট কে মনে রাখেন ইম্পসিবল দ্বারা। জাস্ট এটা মনে রাখেন, তারপর পরের স্লাইডে গিয়ে ক্লিয়ার করতেছি। ওকে, এই যে এক্সপ্লিসিট মেজার, explicit measure কি? An explicit measure is created manually by the user using DAX in the formula bar. এই যে আমরা কাস্টম যে ডেক্সটা তৈরি করলাম, টোটাল রেভিনিউ, ওই যে আপনার কলাম না কিন্তু ডেক্স লিখে আমরা যেটা বানালাম, টোটাল রেভিনিউ, টোটাল কস্ট, এভারেজ রেভিনিউ বের করলাম, টোটাল অর্ডার ভ্যালু বের করলাম, টোটাল কাস্টমার বের করলাম, এই যে জিনিসগুলো বের করলাম, এইটাকে বলা হলো এক্সপ্লিসিট মেজার। তার মানে যেটা আমি সহজভাবে যদি বুঝাই, যখন কোনো আমরা কাস্টম ক্যালকুলেশন বানাই করি ইউজিং ডেক্স, সেটাকে আমরা কি বলি? এক্সপ্লিসিট মেজার। কারণ এখন দেখেন, দিস মেজার আর রিইউজেবল এন্ড প্রোভাইড মোর কন্ট্রোল। এই মেজারটা আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো, আমাদেরকে মোর কন্ট্রোল দিবে, কাস্টমাইজেশন। আমরাকে একটা, যেমন যে আমি কি করলাম, টোটাল রেভিনিউ বের করলাম, আবার টোটাল কস্ট বের করলাম, দুটাকে কাস্টমাইজ করে কি করলাম, প্রফিট বের করলাম। আবার দেখেন আমি কি করলাম, কাস্টমার বের করলাম। সো এই যে দেখেন, একটা মেজার থেকে আরেকটা মেজারের সাথে কাস্টমাইজ করে আরেকটা মেজার বের করতেছি। সো কাস্টমাইজেশন এন্ড ফ্লেক্সিবিলিটি আমি আলোচনা করতেছি। দেখেন, যদি কিছু পয়েন্ট আছে, ক্রিয়েটেড ভায়া নিউ মেজার অপশন। এই যে আমরা এক্সপ্লিসিট মেজারটা বানাই, সেটা হলো নিউ মেজার গিয়ে বানাই। ওই যে রাইট ক্লিক করে আমি যে দেখালাম না, এই যে এখানে গিয়ে দেখালাম না, এই যে এখানে রাইট ক্লিক করে নিউ মেজার, সরি রাইট ক্লিক করে নিউ মেজার দিয়ে বানাই। এটা এই যে এইভাবে যেই মেজারটা আমরা তৈরি করি, রাইট ক্লিক করে নিউ মেজারে অথবা এই যে এখানে নিউ মেজারে, এটাকে বলা হয় হলো আপনার কি বলে, এক্সপ্লিসিট মেজার। তারপর যদি যাই দেখেন, রাইট ইন ইউজিং কাস্টম ডেক্স এক্সপ্রেশন। ওই যে আমরা কাস্টম ডেক্স এক্সপ্রেশন দিয়ে বানালাম, এভারেজ, সাম, কাউন্ট, ডিস্ট্রিক্ট কাউন্ট ক্যান বি রিইউজড অ্যাক্রস ভিজুয়াল। তারপর আমি এটা আলোচনা করতেছি। দেখেন, সাপোর্টস অ্যাডভান্স ফিচার টাইম ইন্টেলিজেন্স কন্ডিশন ফরম্যাটিং। এই যে এক্সপ্লিসিট মেজারটা আমরা তৈরি করতে পারি, এটা কিছু অ্যাডভান্স কন্ট্রোল দেয়। লাইক আমি যদি এখন আমার ড্যাশবোর্ডে যাই, ধরেন আমি একটা মেজার বের করেছি না, টোটাল রেভিনিউ বের করেছি। দেখেন, টোটাল রেভিনিউ বের করেছি না। এখন আমার দেখেন একটা কলাম আছে এখানে, দেখেন আমি যদি আমার প্রোডাক্টে যাই, প্রোডাক্ট সাব ক্যাটাগরিতে যাই, আমি যদি টেবিল ভিউতে যাই, দেখেন আমার কোথায় আমার প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে আমার কয়টা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে, বাইকস, কম্পোনেন্টস, ক্লোথিং, অ্যাকসেসরিজ। সো আমি ধরেন বাইকসটাকে একটু কপি করি, এখানে রাইট ক্লিক করে কপি করলাম, কপি ভ্যালু, ঠিক আছে, কপি করলাম। তারপর চারটা আছে, বাইকস, কম্পোনেন্ট, ক্লোথিং। তো আমি চাচ্ছি আমার টোটাল রেভিনিউর ভিতর শুধুমাত্র বাইকের কত রেভিনিউ হচ্ছে সেটা আমি বের করবো। তাহলে কি দেখেন, আমি কি একটা মেজারকে কাস্টমাইজ করতেছি না, রিইউজ করতেছি না, বলেন তো? আমি কি বুঝতে পেরেছি? কারণ টোটাল রেভিনিউ বাইক হচ্ছে সেটা বের করতে, তাহলে কি আমি রিইউজ করতেছি একটা মেজারকে। এখন আমি ধরেন এখানে লিখলাম, এটাকে রাইট ক্লিক করে দিলাম, এখানে ধরেন বাইকস রেভিনিউ, সো এখানে আমি বাইকস রেভিনিউ বের করবো। এর জন্য আমরা একটা ফাংশন ইউজ করি ফিল্টার করার জন্য। আমি কি ফিল্টার করতেছি? টোটাল রেভিনিউ ভিতর থেকে শুধুমাত্র আমার বাইকস যে রেভিনিউটা সেটা ফিল্টার করতেছি। সো ফিল্টার রিলেটেড কোনো ক্যালকুলেশন করতে চাইলে বা কাস্টম, যদি আমি ধরেন আমি যদি বাইকস বের করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে আমার টোটাল 2020 সাল 21 সালের রেভিনিউ, আমি তার থেকে বের করতে চাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার রেভিনিউ, তার মানে 2020 এর রেভিনিউ, তার মানে ফিল্টার করতে চাচ্ছি। আবার ধরেন আপনি যদি বলি জেন্ডার ওয়াইজ,
তারপর যদি বলি আমার শপ ওয়াইজ, এই ধরনের জিনিসগুলো করি, তাহলে কি ফিল্টার করতেছি না? এর জন্য ফিল্টার রিলেটেড কোনো কাজ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো ক্যালকুলেট। ক্যালকুলেট নামে একটা ফাংশন আছে, ক্যালকুলেট। এটা নিয়ে আপনারা একটু ডিটেলস সার্চ দেবেন। আমি আপনাদেরকে চমৎকার একটা সাইট দিব যেখান থেকে আপনি ড্যাক্স এর প্রিপারেশন নিতে পারবেন, ড্যাক্স এর সিনট্যাক্স বুঝতে পারবেন, ড্যাক্সটাকে খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি এবং কিছু ম্যাটেরিয়ালও আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ড্যাক্স এর নিয়ে একটা ডকুমেন্টেশন। সরি ভাইয়া, ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আসলে এটা তো আমরা ইফ ফাংশন দিয়ে এক্সেলে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখানে ইফ ফাংশন দিয়ে ইউজ করতে পারি, কিন্তু এখানে আমরা ইফ ফাংশন ইউজ করতে পারবো না, কারণ এখানে ফিল্টার দিয়ে কাজ করার জন্য দেখেন আমি যদি ইফ দেই ফর এক্সাম্পল, এত সহজ থাকতে আমি অ্যাডভান্স কেন করবো? বুঝলেন, এই ফাংশনে আমাকে অনেক মানে টাইম লাগবে। এখানে জাস্ট আমি ক্যালকুলেট ফাংশনে দেখে তারপর আপনাকে দিয়ে বলতেছি। এই ফাংশনে কি করবেন, যদি টোটাল রেভিনিউ, আপনি কি লজিক্যাল কন্ডিশনটা তখন কি দিবেন বলুন তো? ইফ ফাংশনে যেটা হলো যে যদি আমার রেভিনিউ, টোটাল রেভিনিউটা আমি সিলেক্ট করলাম, সেখান থেকে আমি ইফ বাইকের রেভিনিউটা আমার যদি থাকে তাহলে সেটা শো করবে। আপনি কিন্তু এই কন্ডিশন, আপনাকে ইফ ফাংশনের সিনট্যাক্সটা বলুন। ইফ ফাংশনের সিনট্যাক্সটা কি? ফার্স্টে কি দিতে হয়? এক্সপ্রেশন, তারপরে ভ্যালু ইজ ট্রু, ভ্যালু ইজ ফলস। তো আপনি কি ইফ ফাংশনের ভিতরে এটা দিতে পারবেন? আমি কি চাচ্ছি দেখেন, আমার টোটাল রেভিনিউ তো শুধু বাইকটা বের করব। আমি এটা করতে পারি, ধরেন যে আমি এইটা বের করতে পারি যে আমার রেভিনিউ গ্রেটার দেন এত হয়, যদি ধরেন আমি একটা জিনিস বের করবো যে আমার বাইকস রেভিনিউ গ্রেটার দেন 100 হয়, তাহলে তুমি একটা রেজাল্ট ট্রু দাও, ফলস হলে আরেকটা দাও। এই ধরনের ক্যালকুলেশন কিন্তু আমি ইফ ফাংশন করতে পারি, লজিক্যাল কেস দিতে সামিপসেও পারি। তো যাওয়া যেতে পারে, সরি সামিপসে যদি যাই হ্যাঁ, আমি, সামিপসে যেতে পারে, সামিপসে যেতে পারেন আপনি, ওই সামিপসে যেতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু সাম ইফস নামে যদি কি আছে কিনা আমি দেখুন তো, এখানে সাম ইফস নামে কিছু নাই, ঠিক আছে? সো আমরা এখানে সাম ইফস, এই ক্যালকুলেট ফাংশনটাই সাম ইফস এর কাজ করে ওয়ান টাইম ভাবে। দেখেন আমি জাস্ট ক্যালকুলেটটা দেখি, ক্যালকুলেট থ্যাংক ইউ। এক্সপ্রেশন টোটাল রেভিনিউ, ওই যে সাম ইফস এর মতো আমি টোটাল রেভিনিউ দিয়ে দিলাম, টোটাল রেভিনিউ, কিন্তু আরো সহজ টোটাল রেভিনিউ। এখন আমি ফিল্টার, দেখেন এখানে ফিল্টার অপশন আছে, কি দিব? ক্যালকুলেট। এখন আমাকে ফিল্টার দিতে বলতেছে, আমি দিলাম এটা যে আমি বের করতে চাচ্ছি। দেখেন এক্সপ্রেশনটা দেখেন, এক্সপ্রেশন, এই প্রবলেমটাকে গ্রুপ বাই টাইপের না? হ্যাঁ, গ্রুপ বাই টাইপেরই তো, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এটা তো আপনি পিভট টেবিলের সাথে কম্পেয়ার করতেছেন, পাওয়ার পিভটের সাথে কম্পেয়ার করতেছেন, তাই না? এই সেম জিনিসটা আমি আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি, কিন্তু এই কাজটা আমি আরেকভাবে করতে পারি। এটা কেন করতেছি সেটা আপনাদেরকে আলোচনা করতেছি। তো টোটাল রেভিনিউ, এখন আমি দিলাম আমার ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি নেম ইকুয়াল টু, আমি কি দিব? বাইকস, ডাবল ইনভার্টেড কমা, বাইকস। আমি জাস্ট আপনাদেরকে সিনট্যাক্সটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, অনেক কিছু করা যায়। হ্যাঁ, দেখেন এটা দিলাম, এটা দিয়ে আমি ধর বাইকস রেভিনিউ বের করি। ধর ফর এক্সাম্পল এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এখানে দিলাম, দিয়ে এটাকে রিমুভ করে আমি বাইকস রেভিনিউটা দিলাম। তো এখন দেখেন আমার টোটাল রেভিনিউ এত, কিন্তু তার মধ্যে বাইকস রেভিনিউ হলো এত, তার মানে ম্যাক্সিমাম সেল হচ্ছে বাইকস। তাহলে এই যে আমি ডেক্সটা বুঝলাম, আমি কিন্তু আপনাদের কোনো ফিল্টার টিল্টার কিছু বলছি, আমি ডেক্স সিনট্যাক্স বুঝাচ্ছি। এই ডেক্সটা কাজ করলো কিভাবে বলেন তো? আমি ওকে বললাম তুমি ক্যালকুলেট করো, মানে ফিল্টার করো, কি করো? টোটাল রেভিনিউ। ও টোটাল রেভিনিউতে যাচ্ছে। তারপর কি বললাম, তুমি ডিম প্রোডাক্টের ক্যাটাগরি নেম বাইক ম্যাচ করো, তখন ও কি করতেছে আমার ব্যাকএন্ডে আমার এই যে প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলে যাচ্ছে। ক্যাটাগরি টেবিলে গিয়ে এই যে আমার প্রোডাক্ট ক্যাটাগরিতে যাচ্ছে, গিয়ে প্রত্যেকটাকে সবগুলোকে আনসিলেক্ট করে শুধুমাত্র বাইকটাকে সিলেক্ট করে আমার ভ্যালুটা দেখাচ্ছি। এইভাবে ও ব্যাকএন্ডে কাজ করতেছে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, ভাই এটা তো আমি এইভাবে দেখতে পারি, কিভাবে দেখতে পারি? ধরেন আমি এখানে টেবিল নেই, টেবিল নিলাম, আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা দিই, টেবিল নিলাম। এখানে আমি কলামে ধরেন আমি আমার ক্যাটাগরি নেম দিই, ফর এক্সাম্পল আমার ক্যাটাগরি নেম দিলাম কলামে, এই যে নাম আসে। তারপর আমি চাচ্ছি যে রেভিনিউ দিয়ে দিলাম, আমার রেভিনিউ, আমার টোটাল রেভিনিউ দিয়ে দিলাম। তো দেখেন দেখাচ্ছি, কিন্তু সেম ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমি এই ডেক্সটা কেন বানালাম আপনাদেরকে যে বললাম যে রিইউজেবল। এখন আমি যদি চাই যে ধরেন এটা পার্সেন্টেজটা বের করব, তো সেটা আমি কিভাবে করব? যে আমার টোটাল, এই যে টোটালের ভিতরে এটা কত পার্সেন্টেজ, সেটা আমি কিভাবে বের করবো বলেন তো? সেটা ক্ষেত্রে আমাকে কি করতে হবে আপনাদের আইডিয়া? যে ধরেন আমার টোটাল সেলস হলো এই যে 24 এত, সেটার মধ্যে বাইক সেলস কত পার্সেন্ট, বাইক ক্লোথিং ব্র্যান্ড কত পার্সেন্ট। তাহলে কি আমাকে আরেকটা মেজার তৈরি করতে হবে? তাহলে কি করতে হবে? আমার টোটাল সেলস এর সাথে আমাকে এটাকে মাল্টিপ্লাই করতে হবে।
তাই না? টোটালের সাথে এটাকে মাল্টিপ্লাই করলে, সরি ডিভাইড করলেই পার্সেন্টেজ আমি দেখাতে পারতেছি। তো এর জন্য আমাকে এই ফাংশনটা তৈরি করতেছি। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আসলে সিনট্যাক্সটা কাজ করে কিভাবে। দেখেন টোটাল রেভিনিউ যখন 22টা বের করলাম, ও টোটাল রেভিনিউ থেকে শুধুমাত্র 22টাকে ফিল্টার করতেছে, ব্যাকএন্ডে গিয়ে ফিল্টার করে ওটা করে দিচ্ছে। সো এইটা হলো আমার রিইউজেবল। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে রেভিনিউটা বানালাম, এটাকে কিন্তু আমি আবার রিইউজ করতে পারতেছি আরেকটা মেজারের ভিতর। সো এই মেজারটা হলো এক্সপ্লিসিট মেজার। এক্সপ্লিসিট মেজারটা কি? যখন আমরা নিউ মেজারে ক্লিক করে কোনো মেজার তৈরি করে ডেক্স লিখি, সেটাকে বলা হয় এক্সপ্লিসিট মেজার। আর এক্সপ্লিসিট মেজারে কিছু বৈশিষ্ট্য কি, এটা রিইউজেবল, অ্যাডভান্স কাজ করা যায়। এখন ধরেন আমি যদি এটা করি, ধরেন আমার কি দেখেন একটা কলাম আছে। আচ্ছা, এটা উদাহরণটা আমি ইমপ্লিসিট মেজারে যাই, তখন দেখাচ্ছি। এক্সপ্লিসিট মেজার ক্লিয়ার? যে এক্সপ্লিসিট মেজারের বেনিফিটটা কি? জি ভাইয়া। আচ্ছা, আরেকটু আলোচনা করতেছি। ধরেন এখানে এই যে সাপোর্ট অ্যাডভান্স ফিচার টাইম ইন্টেলিজেন্স কন্ডিশন ফরম্যাটিং। এখন দেখেন আমি যদি এই টাইম ইন্টেলিজেন্স কন্ডিশনটা দেখাই, ফর এক্সাম্পল আমি টোটাল রেভিনিউ নিলাম, টেবিল ভিউতে ইয়ার ওয়াইজ দেখবে। এখানে আমি ক্লিক করি, ধরেন কাস্টমার নেমটাকে রিমুভ করে দিয়ে এখানে আমি জিম ডেটে গিয়ে ইয়ার দিয়ে দিই, ইয়ার দিয়ে দিলাম, সরি সাম অফ ইয়ার হয়ে গেছে। এখানে সাম অফ ইয়ার না দিয়ে ডোন্ট সাম দিয়ে দিব, সামারাইজ। তো দেখেন আমি কি জানি 2020 আমার এত সেল হয়েছে, 2021 এত। এখন আমি কম্পেয়ার করব, ইয়ার ওভার ইয়ার টু ইয়ার কম্পেয়ার করবো। আমার টোটাল রেভিনিউ আছে। আমি ধরেন একটা মেজার বানাই, টাইম ইন্টেলিজেন্স কিছু ফাংশন আমরা অ্যাডভান্স ক্যালকুলেশন করতে পারি। ধর একটা নাম দিলাম প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার রেভিনিউ। সো আমি এই যে ফিল্টার করতে চাচ্ছি টোটাল রেভিনিউ থেকে প্রিভিয়াস ইয়ার রেভিনিউ ফিল্টার করতে চাচ্ছি। কিভাবে করবো? এই যে ক্যালকুলেট, ফিল্টার রিলেটেড কোনো ক্যালকুলেশন মাথায় আসলেই মনে করেন পাওয়ার বিআইতে আপনি ক্যালকুলেট ইউজ করবেন। জাস্ট এতটুকু রাখেন, ফিল্টার মানে ক্যালকুলেট। আরো কিছু ডিফারেন্ট ইউজ কেস আছে, বাট ফিল্টার রিলেটেড কিছু কাজ করার জন্য আমরা ক্যালকুলেটর ম্যাক্সিমাম টাইম ইউজ করি, এবং পাওয়ার বিআইতে সবচেয়ে বেশি আপনারা এই ফাংশন সবচেয়ে বেশি ইউজ করেন। সো আমি ক্যালকুলেটর লিখলাম, আমি একটা এক্সপ্রেশন কি দেবো, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ। সো এখন আমি চাচ্ছি টোটাল রেভিনিউর ভিতর আমি আমার প্রিভিয়াস ইয়ার বের করব, প্রিভিয়াস ইয়ার রেভিনিউ। সো আমি এখানে কমা দিলাম, ফিল্টার দিব। টাইম ইন্টেলিজেন্স কম্পেয়ার করার জন্য, লাইক আপনি যদি প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ডে এই জিনিসগুলো বের করতে চান, তাহলে আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে, ডেটিভ ফাংশন ইউজ করতে হবে। ঠিক আছে, ডেটিভ ফাংশন ইউজ করতে হবে। দেখি হ্যাঁ, ডেটেড ফাংশন ইউজ করতে হবে। তো আমি এখানে কি দিব, ডেটেড ফাংশন ইউজ করতে, ডেটেডই হবে, ডেটেড দিব। সো আমি আমার ক্যালেন্ডার টেবিলে ডেট কলামটাকে মেনশন করে দিব। সো আমার ডেট ডিম, এই ডিম ডেট আমার হলো আচ্ছা আমি ডেট লিখি, এই যে দেখেন আমার ডেট টেবিলের ডেট কলামটাকে রেফার করে দিলাম। তারপর কমা দিয়ে বলতে হবে নাম্বার অফ ইন্টারভাল। আমি কি চাচ্ছি, প্রিভিয়াস, তার মানে কি -1। প্রিভিয়াস বুঝলে আপনি এক্সেলে করি না, ইও মান্থে কাজ করেছেন না, বা এই ধরনের সেম কাজটাই -1 দ্বারা বোঝাচ্ছে যে আগের। তারপর কমা দিলাম। তো এখন আমি কি চাচ্ছি, আগের, ডে, মান্থ, কোয়ার্টার, ইয়ার। আপনি যেটা চাচ্ছেন সেটা দিব। আমি চাচ্ছি ইয়ার, ট্যাব প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ, আবার ক্লোজ। এটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আমার টোটাল রেভিনিউটাকে বোঝাতে চাচ্ছি যে আমার টোটাল রেভিনিউ থেকে তুমি ফিল্টার করো ডেটেড ফাংশন ইউজ করে প্রিভিয়াস ইয়ারে। তো ডেটেড ফাংশনের সিনট্যাক্সটা কি, আপনাকে ডেট কলাম দিতে হবে, ইন্টারভাল দিতে হবে, নাম্বার অফ ইন্টারভাল, -1 দ্বারা বোঝাতে চাচ্ছি প্রিভিয়াস, মাইনাস দ্বারা বোঝাতে চাচ্ছি প্রিভিয়াস, 1 দ্বারা বোঝাতে চাচ্ছি 1 বছর আগে, মানে পিছের 1 বছর আগে। এখানে আমি যেটা দিব সেটা দিব। যদি আমি ডে দিতাম তাহলে একদিন আগে নিতাম, যদি কোয়ার্টার দিতাম 1 কোয়ার্টার আগে, যদি আমি এখানে মান্থ দিই 1 মান্থ আগে। সো এখন আমি যদি দিলাম এটা হলো প্রিভিয়াস মান্থ রেভিনিউ, ইন্টারপ্রেস করলাম। এখন যদি আমি এটা টেবিল ভিতর দিয়ে দেখেন, প্রিভিয়াস মান্থটা দেখাচ্ছে না, বলেন তো 2020 এর প্রিভিয়াস মান্থটা নাই কেন, বলতে পারবেন? কারণ 2020 19 এর কোনো আমার ডাটাই নেই, যেহেতু 19 এর ডাটা প্রিভিয়াস তো দেখাবে কিভাবে। তো এখন দেখেন আমার 2020 এ কত এত, তাহলে ওইটা আমার 2000 কত দেখাচ্ছে, তাই না? রাইট। কিন্তু প্রবলেমটা হলো আরেক জায়গায়। আচ্ছা আমি যদি এইভাবে বের করি, আরেকটা ধরেন
এটা না দিয়ে ধরেন এইভাবে দেখি, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। ফর এক্সাম্পল মান দেখাই, অনেকগুলো দেখাতে পারলে সুবিধা হবে, দুইটা তিনটা দিয়ে দেখালে বুঝতে পারবেন। সো আমি এখান থেকে মান্থ নেম দিই, মান্থ নেম দিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের সেল এত। ওকে, সো এখন আমি প্রিভিয়াস মান্থ বের করবো। সেম ভাবে দেখেন, আমি জাস্ট রাইট ক্লিক করি, নিউ মেজার, প্রিভিয়াস মান্থ রেভিনিউ, আমি শর্টকাট লিখতেছি মান্থ আর রেভিনিউ। সেম ক্যালকুলেট ফাংশন ইউজ করেন, ক্যালকুলেট টোটাল রেভিনিউ, তারপর দিচ্ছি হলো আমি দশমিক, তারপর দিব কি ডেটেড ফাংশন, যেহেতু ডেট রিলেটেড ফিল্টার করতে যাচ্ছি ডেটেড দিব। দেন আমি আমার দিন ডেট, এই দিন ডেটের ডেট কলামটা, মানে আপনি ক্যালেন্ডার টেবিলে ডেট কলামটা দিবেন কতদিন আগে চাচ্ছি, আমি চাচ্ছি প্রিভিয়াস মান্থ থাকবে, তো -1 ইন্টারভেলে এখন কি দিব বলেন তো, ডে মান্থ কোয়ার্টার ইয়ার কোনটা দিব? মান্থ দিব, মান্থ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, আরেকটা ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন ইন্টারফেস করলাম। এখন দেখেন আমি যদি এখানে দেই, এখন কিন্তু দেখাচ্ছে, দেখেন এখন জানুয়ারির আগে প্রিভিয়াস মান্থ কেন দেখাচ্ছে বলুন তো, ক্লাস ইন টাইম আপনার 10:30 বাজে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে 10:30টার ভিতর অথবা 10:40 কিন্তু শেষ করে দিব। আচ্ছা, আমার ক্লাস প্রায় শেষের দিকে আর কি, জাস্ট অল্প কিছুক্ষণ লাগবে। আচ্ছা, তো এখন দেখেন আমি প্রিভিয়াস মান্থে বের করলাম না, দেখেন এই যে জানুয়ারির আগে কোনটা দেখাচ্ছে বলুন তো, আমি কোন ইয়ার এখন কিন্তু ওভারঅল দেখাচ্ছে প্রিভিয়াস ইয়ার। তো আমি যদি এখন একটা ফিল্টার নেই, এখন বুঝতে সুবিধা হবে। এই ধরনের টাইম ইন্টেলিজেন্স তো টাইম রিলেটেড, এখন আমি যদি কোনো ইয়ার মান্থ না দিই তাহলে বুঝবেন কি হবে কোনটার কোন মান্থের। সো আমি এখন যদি এখানে ইয়ার নেই, ফর এক্সাম্পল এখানে দিলাম, এটাকে আমি ফরম্যাট করি, সেটিং বিটুইন ড্রপ ডাউন, ধরেন আমি এখন যদি 2020 ক্লিক করি, এখন 2020 জানুয়ারির আগে তো আমার কোনো সেল নাই, সেল আছে না, এখানে 19 কোনো ডাটা নাই। এটা দেখেন, এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারিতে যখন আসতেছি তখন কি আমার জানুয়ারির ভ্যালুটা দেখাচ্ছে, আবার যখন আমি মার্চে আসতেছি আমার ফেব্রুয়ারি ভ্যালুটা দেখাচ্ছে না। এখন ধর আমি যদি 21 ক্লিক করি, এই যে ভ্যালুটা দেখাচ্ছে এটা কোন মান্থের বলেন তো? ডিসেম্বরে, 20 ডিসেম্বরে, 2020 ডিসেম্বরে। এখন আমি যদি দেখেন, আমি যদি চাই যে আমার দুইটা মান্থের ভিতর ডিসটেন্সটা কি, মানে মানে গ্রোথটা অথবা মাইনাসটা যদি বের করতে চাই, পার্থক্যটা, যে আমার 2 বছরের ভিতরে আমার পার্থক্যটা কি রকম, তাহলে আমি বের করতে পারবো না, বলো তো কি করবো? দুটো মাইনাস করে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই। আমি যদি লিখে দিই তো এখানে দিলাম জাস্ট কি দিব, টোটাল রেভিনিউ মাইনাস আমার কি প্রিভিয়াস মান্থ রেভিনিউ। এখানে আমি যদি এখন এটাকে এখানে দিয়ে দিই, সরি এখানে না, এইটা সিলেক্ট করে নিব, ডিফারেন্ট বিটুইন, এখানে দিয়ে দিলাম। দেখেন পজিটিভ নেগেটিভ বাড়ছে না করছে সেটা আপনি দেখতে পারবেন না, ইয়ার ওভার ইয়ার গ্রোথ বের করতে পারবেন না, এখন জাস্ট ডিভাইড করে দিলে হয়ে যাচ্ছে। এই যে এটাকে যে ডিফারেন্টটা, এটাকে টোটাল রেভিনিউ দ্বারা আমি যদি ডিভাইড করি এই যে এটাকে দ্বারা, তাহলে কিন্তু আমি আমার গ্রোথটা পেয়ে যাচ্ছি, ইয়ার ওভার ইয়ার গ্রোথ এরকম। সো একটা বিজনেসে কিন্তু এটা প্রয়োজন আছে যে আমার প্রিভিয়াস মান্থের থেকে কিরকম রেভিনিউ হলো, মান্থ ওভার মান্থ গ্রোথ, ইয়ার ওভার ইয়ার গ্রোথ, এই জিনিসগুলো কিন্তু খুব জানা জরুরি। সো দেখেন আমি এতটুকুন যাবো যেটা বুঝাতে চাচ্ছি যে একটা ডেক্স লিখে আমি একটা মেজার দিয়ে আমি মাল্টিপল ক্যালকুলেশন করতে পারতেছি, তার মানে কি রিইউজেবল। এখন আসি আমার নেক্সট ইয়াতে আসি, দেখেন এখানে টাইম ইন্ডিসেস করলাম, ভাই এটা কি আমরা ডেক্স ফর্মুলা ইউজ করে কি বার করতে পারবো? কোনটা ভাই একটু যদি বলতেন ভয়েস দিয়ে, আমি আসলে ক্লিয়ার হইনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার রিসার্চে আমরা এটা করলাম, মানে প্রবলেমটা সলভ করলাম, সেখানে আমরা যেই ডিফারেন্সটা বের করলাম, এটা আমাদের ডেক্সে একটা ফর্মুলা আছে না, ডেট ডিফারেন্স কিছু একটা এরকম। হ্যাঁ ওই যে ডেট, ওটা হলো কি, আমি যদি বলি আপনি যেটা বলছেন ওটা হলো শুধুমাত্র ডেটের ক্ষেত্রে, মানে আমি যদি এখানে যাই পার্থক্য দুইটার ভিতরে যে পার্থক্য বের করা যায়, রাইট? জি জি জি।
এই যে এটা হলো এটা আমি যদি এখানে দেখাই, এখানে নাম দিলাম এই যে ডেটেডিক্স। হ্যাঁ হ্যাঁ, এটার এই কথা বলছি। ডেটেডিক্সটা হলো দুইটা ডেটের ভিতর পার্থক্য বের করে। ধরেন আপনার স্টার্টিং ডেট, ফর এক্সাম্পল হসপিটাল ডোমেনের কথা চিন্তা করেন, আপনি চাচ্ছেন যে একটা পেশেন্ট আপনার হসপিটালে কতদিন স্টে করেছে, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনার অ্যাডমিশন ডেট আর ডিসচার্জ ডেট দুটার পার্থক্য আপনার লেন্থ অফ স্টে হবে না? জি জি তখন আমরা এটা হলো ডেটেডিক্সটা মূলত হলো ব্যবহার করা হলো ডেট কলামের ক্ষেত্রে, নট কোনো নিউমেরিক্যাল ইয়ে কলামের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? জি এটা ভাইয়া। স্পেসিফিক শুধু ধরেন আপনি চাচ্ছেন দুইটা ডেটের মধ্যবর্তী আপনি কি বের করতে চাচ্ছেন, আওয়ার, কত মিনিট, কত সেকেন্ড, তখন আমরা এটা ইউজ করি ডেটেডিক্স। ঠিক আছে? সো এটা আপনার এই ধরনের ক্যালকুলেশন হবে না, এটা হলো ডেট রিলেটেড কলামের ক্ষেত্রে ইউজ করতে হবে। থ্যাঙ্কস ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমি যেখানে ছিলাম আমরা প্রায় শেষের দিকে, বাট একটু আর কিছু জিনিস আছে। এখন হলো ইমপ্লিসিট মেজার। আমি ইমপ্লিসিট মেজারটা কিভাবে মনে রাখতে বলছিলাম বলেন তো? ইম্পসিবল, রাইট? সো আমি আসলে কি আমার লার্নিং জার্নিটা আমি এইভাবে মনে রেখেছি, এর জন্য আমি আসলে ইমপ্লিসিট এক্সপ্লিসিট কিন্তু খুব গোলায় ফেলতাম। তো তারপর আমি শর্টকাট মনে রাখলাম। এই ট্রিক্সটা কোথায় শিখছি জানেন? অ্যাডমিশন পাবলিক ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং সেন্টারে পড়তাম, ওরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন সাহিত্য, বিভিন্ন কবিতা, রবীন্দ্রনাথের বিভিন্ন জিনিস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস, এগুলোকে মুখস্থ রাখার শর্টকাট কিছু ওয়ে বলে দিত। ধরেন প্রত্যেকটা উপন্যাস দিয়ে একটা ওয়ার্ড বানাইতাম, প্রত্যেকটা ওই ওয়ার্ডের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটা লেটার একটা করে উপন্যাসের নাম। তো আমি আসলে ওই জায়গা থেকে এই জিনিসটা মাথায় আসছে যে আমি এক্সপ্লিসিটটা হলো এক্সট্রা অর্ডিনারি। তার মানে কি আমি অনেক কিছু করতে পারতেছি, যে আপনার রিউজেবল বিভিন্ন চার্টে ইউজ করতে পারতেছি, একটা ডেক্স লিখে আরেকটা ডেক্স বানাতে পারতেছি। কিন্তু ইমপ্লিসিট মেজারটা কি দেখেন? আর ইমপ্লিসিট মেজার ইজ অটোমেটিকলি ক্রিয়েটেড বাই পাওয়ার বিআই when you drag and drop a numerical field। যখন কোনো পাওয়ার বিআই কোনো টেবিলের কোনো একটা নিউমেরিক্যাল কলামকে আমি ফিল্ড দ্বারা বোঝাচ্ছে কলাম, ঠিক আছে? এখানে ফিল্ড দ্বারা বোঝাচ্ছে কলাম, কোনো একটা কলামকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, সেটাকে বলা হলো ইমপ্লিসিট মেজার। আমি যদি একটু পাওয়ার বিআই তে যাই, দেখেন ফর এক্সাম্পল টোটাল রেভিনিউটা বের করলাম। এই যে টোটাল রেভিনিউ, এখানে যে রেভিনিউটা দিয়েছি এটা আমি কি দিয়ে দিয়েছি বলেন তো? ট্যাক্স লিখে না, মেজার লিখে না, রাইট? তো এখন দেখেন আমার কিন্তু একটা কলাম আছে এখানে, এই যে দেখেন আমার ট্যাক্স সেলসে একটা কলাম আছে। আমি যদি দেখাই, এখানে একটা কলাম আছে সেলস রেভিনিউ। এটাকে যদি আমি টেনে নিয়ে আসি, এটারও দেখেন পার্থক্য আছে। ওভারঅল যদি দেখাই, দেখেন দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি যদি এটাকে ফরম্যাট করি, এখানে ফরম্যাট ক্লিক করে এখানে দিয়ে দিলাম, দেখেন তো সেম না? আমি কি করছি যে আমার ওই কলামটাকে এখন যদি টোটাল কস্টটা বের করতে চাই, দেখেন টোটাল কস্ট, সেলস কস্ট নিয়ে আসি। ধরেন এটাকে আমি এটা ক্লিক করে এটাকে দিয়ে দিলাম, তো কস্টটা কিন্তু সেম, দেখেন কস্ট সেম, পার্থক্য নাই। কিন্তু আমি এটা কি করেছি, আমার ওই ফিল্ডটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি না? এই যে কোনো পার্টিকুলার নিউমেরিক ফিল্ড, কিন্তু কোনো টেক্সট ফিল্ড বা স্ট্রিং টাইপের অবশ্যই আপনাকে ইন্টিজার হতে হবে। সো ওই ফিল্ডকে আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি, এইটাকে বলতেছি আমরা একটা মেজার, বাট ইমপ্লিসিট মেজার। এই মেজারটা আমরা বিভিন্ন, ধরেন আমি যদি চাই এই যে ক্যালকুলেট ফাংশনটার ভিতরে আমি টোটাল রেভিনিউটা দিলাম, আমি এটা আমার এই যে ওই রেভিনিউর ভিতর, এই যে এটার ভিতর অথবা এই যে এটার ভিতর আমি এটা ইউজ করতে পারবো। এই জিনিসটা জাস্ট বেসিক অ্যাগ্রিগেশনের জন্য, লাইক সাম, তারপর হলো আপনার কাউন্ট, অ্যাভারেজ, তারপর যদি রাইট এই যে ডাইরেক্ট যদি ক্লিক করি, এই যে দেখেন সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, ডিস্টিংক্ট কাউন্ট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স, মিডিয়ান, এইগুলোর বাইরে আপনারা কিছু করতে পারবেন না। তাহলে এটা কি হলো? ইম্পসিবল না? আমি কি রিউজেবল? এটা না ভাই। রিউজেবল না, তো এইটা হলো ইম্পসিবল। সো ইম্পসিবলটা হলো ইমপ্লিসিট, আর এক্সট্রা অর্ডিনারিটা হলো এক্সপ্লিসিট। তো আমরা বেস্ট প্র্যাকটিস হলো সবসময় আমরা এক্সপ্লিসিট মেজার। এক্সপ্লিসিট মেজার কোনটা? যখন আমরা রাইট ক্লিক করে মেজার নিয়ে আসি, এটা নিউ মেজার, সেটাকে আমরা বলি এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিট হলো যখন ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, সেটাকে বলি ইমপ্লিসিট। ঠিক আছে? এতটুকু কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া, ঠিক আছে। ওকে, সো এখন নেক্সটে যাই। এটা হলো আমার এই পিডিএফটা আপনাদেরকে শেয়ার করে দিব, আমার ইনফরমেশন। জাস্ট আমার যদি কোনো, আমার লিঙ্কডইন আছে, এখানে ফেসবুক আছে, আপনার যদি যারা আমার সাথে কানেক্টেড আছেন, কানেক্টেড না থাকতে কানেক্ট হয়ে নিতে পারেন। আর কিছু জিনিস আপনাদেরকে বলি, আপনাদেরকে কিছু রিসোর্স আমি শেয়ার করব। লাইক যদি আমি বলি, এটা কাজ শেষ স্লাইডের, আমি আপনাকে রিসোর্স শেয়ার করে দিব।
দেখেন আপনাদের জন্য রিসোর্স অলরেডি কালেক্টেড আছে। এখানে না ডেটা অ্যানালিস্ট রিসোর্স, ডেটা অ্যানালিস্ট রিসোর্স এই যে দেখেন এখানে পাওয়ার বিআই এডিশন ডেক্স নোট, এই যে ডেক্স নোটের উপর 3টা ইয়ে আছে, এখানে আপনার ডেক্স এর সিনট্যাক্স কি সবকিছু আমি আপনাদেরকে এটা শেয়ার করে দেব আপনাদের গ্রুপে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, ডেক্স শেখার জন্য সবচেয়ে বেস্ট যে সাইটটা একটা আছে সাইট, সেটা যদি আপনাদেরকে আমি শেয়ার করি আপনাদের জাস্ট 1 মিনিট। সো আসি, এই যে দেখেন মাইক্রোসফটের একটা সাইট আছে ডেক্সের, হ্যাঁ মাইক্রোসফটের ডেক্স, এখানে দেখেন সব ধরনের ডেক্স ফাংশন আছে। দেখেন এগ্রিগেশন ফাংশনে কি কি আছে, লাইক আপনি এগ্রিগেট ফাংশন এটা শিখবেন, এভারেজ ফাংশন ক্লিক করেন, একদম ডিটেইলড এক্সপ্লেনেশন কোথায় কি আছে, ম্যাক্স ফাংশনে কি কি কাজ, কোথায় ইউজ কেস, কোথায় কি দিবেন সব। যদি দেখি সাম এক্স, এই যে সাম ফাংশন ইউজ করলাম, এই যে আমরা সাম ইউজ করলাম, সামে কি কাজ করে দেখেন, এগ্রিগেট করে ফেলে, এই সেই কোথায় আমরা ইউজ করি একদম ডিটেইল দেওয়া আছে। সো আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে নিন। এখন আরেকটা জি বলেন, এটা কি গ্রুপটা কি হোয়াটসঅ্যাপে না অন্য কোথাও? আপনার কি গ্রুপে অ্যাড নাই হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে হ্যাঁ 360 তে যেটা ওটাতে আমি অ্যাড। আপনাদের এই যে আজকে মাস্টার ক্লাসের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওই গ্রুপটাতে ভিতর দেওয়া হবে। সো ওইটাকে দিয়ে দিব, ওখানে আপনারা রিসোর্স সব পাবেন। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, একটা নিউজ শেয়ার করি, সেটা হলো আসলে শুরুতেই করতাম, বাট এটা আপনাদের জানা জরুরি যারা, যেহেতু আপনার ডাটা এনথুজিয়াস্ট। ডাটা সলিউশন 360 মানে এই মডিউলটা আমি আসলে তাদের সাথে মানে এই মডিউলটা ডিজাইনে তাদের সাথে আমি এঙ্গেজ ছিলাম আলহামদুলিল্লাহ, যেহেতু আমি এই কোর্সের মেন্টর। দেখেন এই যে কোর্সটা ক্লাউড বেসড ডেটা অ্যানালিটিক্স এন্ড বিজনেস ইন্টেলিজেন্স, এই কোর্সটার অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে একটু শর্টলি দিদি, কেন দিচ্ছি সেটা কারণটা আমি পরে বলতেছি। এই কোর্সের স্পেশালিটিটা হলো কি জানেন, মাইক্রোসফট ফ্যাব্রিক, পাশাপাশি হলো ট্যাবলি, পাশাপাশি হলো পাওয়ার বিআই সার্ভিস অ্যাকাউন্টের, পাওয়ার বিআই সার্ভিসের একদম ডিটেইল 4টা ক্লাস আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক সিভিতে আপনারা দেখবেন যে ট্যাবলিও চায়, ট্যাবলিও কিন্তু অনেক কাজ আছে। ট্যাবলিও ক্লাস আমি নিজে নিব, পাওয়ার বিআই ক্লাস আমি নিজে নিব, পাওয়ার বিআই 12টা ক্লাস আমি নিজে নিব, ট্যাবলিও 4টা ক্লাস আমি নিব, ফ্যাব্রিকের ক্লাস নিব আপনাদের সুলাইমান ভাইয়া। দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি, এই কোর্সটা যদি কেউ কমপ্লিট করে ডেটা অ্যানালিটিক্স ক্লাউড বেস ডেটা অ্যানালিটিক্স বিজনেস ইন্টেলিজেন্স, একদম বলতে পারেন যে ফুল স্ট্যাক বিআই ডেভেলপার হয়ে যেতে পারেন, বিআই অ্যানালিস্ট বলতে পারেন, একদম শুধুমাত্র ফোকাসড অন বিআই অ্যানালিস্ট হিসেবে। আপনি অন্য অ্যানালিস্ট হতে পারবেন, সেম কাজ। এই যে ফ্যাব্রিক সম্বন্ধে কেউ ধারণা আছে এখানে কারণ? কমেন্টে একটু লিখবেন কাইন্ডলি। না ভাইয়া, ফ্যাব্রিকটা হলো একটা মাইক্রোসফটের একটা এনভায়রনমেন্ট, এখানে ক্লাউড বেস ডাটাবেস আছে, ডাটা ইঞ্জিনিয়ারিং, মাইক্রোসফট মানে মাইক্রোসফটের একটা এনভায়রনমেন্ট বলতে পারেন এটাকে, হ্যাঁ। এখানে আপনার অ্যাজিউর আছে, স্নোফ্লেক্স আছে, ডিফারেন্ট টাইপ অফ জায়গা আছে যেখানে হলো ক্লাউড বেস, যেটাকে বলে ক্লাউড ডাটাবেস যেটাকে আমরা বোঝাই। এখানে আপনার বিভিন্ন মাল্টিপল সোর্স থেকে ডাটার সাথে কানেক্ট করতে পারবেন, হ্যাঁ। এখানে দেখেন কি যাচ্ছে, ফ্যাব্রিক ইন্ট্রোডাকশন, এসকিউএল এর সাথে কানেক্ট করতে পারবেন, ডাটাকে ওয়্যার হাউসিং করতে পারেন, ডাটা ফ্লো তৈরি করতে পারবেন। সিবিটি কিন্তু এগুলো চায় এখন অ্যাজ এ বিএ অ্যানালিস্ট হিসেবে, বিজনেস অ্যানালিস্ট হিসেবে। সো আমি ওই প্রয়োজনটাকে ডিপেন্ড করেই এই কোর্সটাকে ডিজাইন করা হচ্ছে। পাশাপাশি হলো এই যে ফ্যাব্রিকটা কাটা হয়েছে, ফ্যাব্রিকের 10টা ক্লাস থাকবে, খুবই চমৎকার ক্লাস হবে এবং টোটাল ফ্যাব্রিকটাকে এখানে কভার করা হবে 10টা ক্লাস। পাশাপাশি দেখেন ট্যাবলিও আনা হয়েছে, ট্যাবলিও 4টা কি আছে যেখানে আপনি প্রজেক্ট করবেন, ডাটা ক্লিনিং কিভাবে ট্যাবলিওতে করবেন। পাওয়ার বিআই এর পর ট্যাবলিও কেন আনা হয়েছে, কারণ হলো পাওয়ার বিআই শিখে যদি ট্যাবলিওতে যান আপনাদের জন্য শেখাটা খুব সহজ হয়ে যাবে। পাশাপাশি দেখেন এখানে আপনাদের শুধুমাত্র মাইস্কিল না, মাইস্কিল তো শিখাচ্ছি, পাশাপাশি পোস্টগ্রেড শিখাচ্ছি, পাশাপাশি স্নোফ্লেক্স শিখাচ্ছি। স্নোফ্লেক্স এর সাথে কেউ পরিচিত আছেন? না ভাইয়া। স্নোফ্লেক্সটা হলো ক্লাউড ডাটাবেস বলতে পারেন, লাইক আমরা মাইস্কিল ইউজ করি না, আমরা পোস্টগ্রেড ইউজ করি না, এই সেম কোয়েরি করার জন্য ক্লাউড ডাটাবেস, ক্লাউড কোয়েরি করার জন্য আমরা স্নোফ্লেক্স ইউজ করি। 3টা একই জিনিস, মানে কোয়েরি সেম বাট ডিফারেন্ট আলাদা। দেখেন এখানে 10টা ক্লাস দেওয়া হয়েছে, 8 থেকে 10টা ক্লাস হবে, কিন্তু এখানে 3টা কেন? কারণ
মাইস্কুলে যে কোয়েরিটা আপনারা শিখবেন পোস্টগ্রেডও সেম, স্নোফ্লেক্সও সেম, বাট ডিফারেন্ট কিছু জিনিস আছে। তাহলে কি দেখেন, আপনি যদি আপনাদেরকে ওই ডিফারেন্টটা দেখাই আর প্রজেক্টটা দেখাই, তাহলে কি আপনি আপনার সিভিতে দিতে পারেন আপনি মাইস্কুল পারেন, আপনি পোস্টগ্রেড পারেন, আপনি স্নোফ্লেক্স পারেন, তার মানে সিভিটা খুব ভারী হচ্ছে। মোট কথা হলো আপনি ডাটাবেসের জগতে যেই সবচেয়ে ইউজ যেই তিনটা জিনিস মাইস্কুয়েল, পোস্টগ্রেড, স্নোফ্লেক্স, এই তিনটা জিনিসই আমরা এই কোর্সে নিয়ে আসছি। পাশাপাশি যে বললাম ফ্যাব্রিক, সবচেয়ে চমৎকার জিনিস, সফট স্কিল তো আছে, নেক্সট 5 মান্থ সাপোর্ট আছে। এখন আপনাদের জন্য যে গুড নিউজটা, আপনারা আজকে যারা মাস্টার ক্লাসে জয়েন করেছেন তারা যদি এই কোর্সটাতে এনরোল করেন, আমি আমার পার্সোনাল পক্ষ থেকে ডাটা সলিউশন 360 30% ডিসকাউন্ট দিচ্ছে। বাট আমি বলেছিলাম যে আজকে ক্লাসটাতে যারা জয়েন করবে তারা অবশ্যই একটু ডেডিকেটেড বা ইনথুজিয়াস্ট, তাদের জন্য স্পেশাল করে ডিসকাউন্ট অ্যারেঞ্জ করা যায় কিনা, তখন বলে তুমি তাদেরকে 50% দিয়ে দাও। সো এই কোর্সটাতে যারা এনরোল করবে তাদেরকে আমাকে নক দিবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নক দিয়ে যদি ইন্টারেস্টেড থাকেন জানাবেন, আপনাদেরকে 50% স্কলারশিপের আমি ব্যবস্থা করে দিব। পাশাপাশি কি আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি, আপনি কোর্সে এনরোল হলেই পাচ্ছেন মাইক্রোসফট 365 কমপ্লিটলি 1 বছরের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। মাইক্রোসফট 365 প্রিমিয়াম, যেটা পার্সোনাল অ্যাকাউন্টে 1 বছরের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। পাশাপাশি একটা পোর্টফোলিও ওয়েবসাইট পাবেন। কিছু ক্রাইটেরিয়া থাকবে পোর্টফোলিও ওয়েবসাইট পাওয়ার জন্য, কারণ আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, রেগুলার বলতে ম্যাক্সিমাম ক্লাস করতে হবে। মোট কথা আপনাকে ক্লাস কোর্সের সাথে অ্যালাইন থাকতে হবে। আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনি আমাদের পার্সোনাল কস্টের ডোমেইন হোস্টিং, আপনার কোনো ডোমেইন হোস্টিং নিতে হবে না, আমরা আপনাকে ডোমেইন হোস্টিং দিব। ইভেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা বিল্ড করে দিব। আপনি আপনার ওয়েবসাইটে আপনার প্রজেক্টগুলোকে কিভাবে শোকেস করাবেন, কিভাবে কি করবেন, সবকিছু আমরা দেখা দেব। তার মানে কি আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, পাওয়ার বিআই সার্ভিস অ্যাকাউন্ট পাচ্ছেন, মাইক্রোসফট 365 এর আপনার ফ্রি মানে ইউজ করতে পারতেছেন। পাশাপাশি আমরা যেটা প্রোভাইড করবো আপনাদেরকে, এই যে ম্যাটেরিয়ালটা না, এই ম্যাটেরিয়ালটা কিন্তু দেখেন, এই ম্যাটেরিয়ালটা কিন্তু আমি 5,000 টাকা দিয়ে কিনেছি। এই কমপ্লিট ম্যাটেরিয়ালটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা কিন্তু আমি একটা ইন্ডিয়ান একটা কোম্পানি থেকে ওদের কাছ থেকে ম্যাটেরিয়ালটা কিনেছি। এখানে আপনার ট্যাবলের উপর কয়টা প্রজেক্ট আছে, 1 2 3 4 অনেকগুলো প্রজেক্ট আছে। তারপর যদি বলি পাওয়ার বিআই এর উপর আপনার রেডিমেড প্রজেক্ট আছে, যেগুলো আপনি কাস্টমাইজ করে আপনি মানে কি করতে পারবেন, দেখতে পারবেন কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে, সেইগুলো আপনার পোর্টফোলিওতে দেখাতে পারবেন। তারপর দেখেন এক্সেল এর উপর যদি বলি, এক্সেল এর উপর কিছু প্রজেক্ট আছে। আমরা প্রজেক্ট কয়টা করাবো, এখানে এলো আমরা এটা এক্সট্রা সাপ্লিমেন্ট, এটা এক্সট্রা ম্যাটেরিয়াল, হ্যাঁ ট্যাবলের উপর আছে। বাট আমরা প্রজেক্ট করাবো হলো, আমি যদি আপনাদের ড্যাশবোর্ডে যাই, টোটাল কোর্সে প্রজেক্ট থাকবে এক্সেল এর উপর একটা থাকবে, পাওয়ার বিআই তে থাকবে 2টা, ট্যাবলেতে থাকবে একটা প্রজেক্ট থাকবে। তবে 1টা 2টা 3টা 4টা, এখানে থাকবে 4টা 8টা, এখানে থাকবে 2টা 10টা, এখানে থাকবে 2টা 12টা, আর হলো মাইক্রোসফট ফ্যাব্রিকে থাকবে একটা। 13 থেকে 14টা প্রজেক্ট থাকবে আপনাদের। আরো প্রজেক্ট হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, আপনাদেরকে অ্যাসেসমেন্ট দিব, বিভিন্ন কম্পিটিশন, আমাদের কোর্সে বিভিন্ন কম্পিটিশন হবে, প্রত্যেকটা মডিউল শেষে একটা করে কম্পিটিশন হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে তাকে আমরা পুরস্কৃত করবো ডিজিটাল প্রোডাক্ট। না ভাই, আসলে এই কোর্সটা এটা শুধুমাত্র এই কোর্সটার জন্য, তাই না? এই কোর্সটাতে আপনি যদি এনরোল করেন তাহলে পাবেন। এই কোর্সে একজন এনরোল করছে, তো শুধুমাত্র সেই স্কলারশিপটা পেয়েছে শুধুমাত্র এই কোর্সটার উপর। আমরা চাইলেই আসলে সবকিছুর উপর দিতে পারবো। ভাই ফিটা কত? ফিটা হলো রেগুলার ফি হলো 10,000 টাকা, বাট এখন ডিসকাউন্ট দিচ্ছে কত পার্সেন্ট দেখেন, যদি দেখি 30% ডিসকাউন্টে আসে হলো 6,990 টাকা। যদি 50% দেন তাহলে আসবে হয়তো 5,990 টাকা আসবে। ঠিক আছে, সরি আপনার হলো 10,000 টাকা 50% তাহলে 5,000 টাকা আসবে। 5,990 আপনার আসবে হলো 5,007 আসবে। তো 5,000 টাকায় আপনি কোর্স করতে পারবেন। শুরু হবে কখন? এটা শুরু হবে হলো জুলাই মাসে, জুলাই শুরুর দিকে, জুনের শেষের দিকে অথবা জুলাই শুরুর দিকে। এখানে ডিটেল দেওয়া আছে, আপনি একটু এক্সপ্লোর করবেন, মডিউল সহ দেওয়া আছে। এখানে মেন্টর থাকবে, আমি থাকবো। তারপর দেখেন এই যে দেখেন 12+ লাইভ প্রজেক্ট। আর টাইমটা হলো সোমবার এবং শুক্রবার, সোমবার আর 9:30 থেকে 11টা, 7 জুলাই 2025। এইটা 7 জুলাই দেওয়া আছে, হয়তো 8 পিস হতে পারে, একদিন মানে পিছিয়ে হবে না, বাট একদিন আগে 2 দিন হতে পারে। তার মানে জুনের শুরুর দিকে, জুলাই শুরুর দিকে হয়ে যাবে। কোর্সের মডিউলটা কোন জায়গায় পাবো? কোর্সের মডিউলটা এই যে ওয়েবসাইটে আসবেন, ডাটা সলিউশন 360 ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে এই যে দেখেন এই যে ভিউ ডিটেইলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা পিডিএফ পেয়ে যাবে, দেখেন পিডিএফতে ক্লিক করলে একদম ডিটেইল সব কিছু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। বুঝতে পেরেছেন? এখান থেকে দিয়ে দেবেন। ওকে, লিংকটা দিয়ে দিচ্ছি, নো ইস্যু। আপনারা আমাকে নক দিন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকগুলো দিয়ে দেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জাহিদুল ভাই আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিচ্ছি, আপনাকে তো আমি চিনি, সমস্যা নেই, আপনি আমাকে নক দেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। গ্রুপে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে নক দেন, আমি যারা যারা গ্রুপে অ্যাড নাই। আমি গ্রুপে অ্যাড হয়েছি ভাই। ওকে, আমাকে নক দেন। ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র আসলে মানে দেওয়ার রাইটটা বা অথরিটি এটা শুধুমাত্র আমার কাছে আছে। হ্যাঁ, সো আমি আসলে আমি কিন্তু কিছুদিন আগে একটা লাইভও করেছিলাম ওই ফেসবুকে, আপনারা দেখেছেন কিনা জানি না, অনেকে হয়তো দেখেছেন, লাইভে কিন্তু অ্যানাউন্সমেন্টটা দিয়েছি। এই ডিসকাউন্টটা আমি চেয়ে নিয়েছি, মানে এই ডিসকাউন্টটা কিন্তু আর্লি বার্ড ডিসকাউন্ট, মানে এমন কাজ একদম শেষ পর্যন্ত থাকবে, হয়তো 10-12 দিনের মতো এই ডিসকাউন্টের একটা টাইম শিডিউল থাকবে, হতে পারে সেই টাইম শিডিউলে যারা ইয়া করবে তারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো আমাকে নক দেন ভাই, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কতটুকু কি করা যায় সেটা আমি পার্সোনালি আপনাদেরকে দেখবো, ঠিক আছে? নো ইস্যু, জাস্ট আপনি যদি আগ্রহ থাকেন এই কোর্সটা কমপ্লিটলি আপনাদের জন্য খুব বেস্ট একটা কোর্স হবে আমি বলতে পারি, কারণ এই মডিউল ডিজাইনটা আমি করেছি, পাশাপাশি ডাটা সলিউশন 360 টপ ম্যানেজমেন্টে যারা আছে মেন্টররা তারা করেছে, ইন্ডাস্ট্রিটাকে রিসার্চ করে আমরা এই মডিউলটা ডিজাইন করেছি। সো চাইলে এটা ইনরোল হয়ে যেতে পারে। কোর্সটা কতদিনে? কোর্স 6 মাস, 5 থেকে 6 মাস। জি মুশফিকুল ভাই কিছু বলতেছিলেন? হ্যাঁ, এটা এখন আপনি যে অফারটা দিচ্ছেন আপনার পয়েন্ট অফ ভিউ বা আপনার পার্ট থেকে, সেটা কত হবে তাহলে? কত? 9,900 না না না, এটা আজকে হলো 10,000 টাকা হলো আমার টোটাল কোর্স ফি, তো 10,000 এর 50% মানে 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা অন টাইম। কবে নাগাদ ভর্তি হতে হবে? জি কবে নাগাদ ভর্তি হতে হবে? কবে টাকা ভর্তি হতে হবে? আপনি ভর্তি হন, আপনি আমি যদি বলি ঈদ আমাদের কয় তারিখ? ঈদ হলো আমাদের 7 তারিখে, তাই না? তো ঈদের আগে যদি আপনি ঈদের আগে মানে যদি 1 থেকে আজকে কয় তারিখ, 26 তারিখ, আপনি কোনো সমস্যা নেই, আপনি যদি ইন্টারেস্ট থাকেন আমাকে নক দেন, আমি আপনার টাইম শিডিউল কোনো একটা প্রবলেম হবে না। আমি তবে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেব। আচ্ছা কোনো সমস্যা নেই, আমাকে নক দেন, টাইম শিডিউল নিয়ে প্রবলেম হবে না, তবে একটু আর্লি 10 থেকে 12 দিনের মতো টাইম পাবেন এই কোর্সটাতে, এই 50% ডিসকাউন্ট। কাল পরশু মধ্যে ভর্তি হয়ে যাবে। আসলে ভাইয়া কি আমরা তো আসলে ডিসকাউন্ট রিলিস্টেড আর্লি বা ডিসকাউন্ট এটা আসলে লিমিটেড টাইমের জন্য থাকে, লাইফ টাইম থাকে না, তাই না? তো এটা তো একটা কোম্পানির জিনিস, আমরা চাইলেও সবাই 100%, যেমন আজকে দেখেন একটা রেফারেল দেওয়ার মাধ্যমে আমাদের একটা কোর্সের 100% স্কলারশিপ দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না, গেলে বুঝতে পারবেন আমাদের চাকরি পেয়ে যাবেন। দেখেছেন? জি জি, হ্যাঁ, ওইখানে কিন্তু দেখেন 100% ডিসকাউন্ট দিয়েছে, বাট কয়জনকে? 5 জনকে দিয়েছে, আর 20 জনকে দিয়েছে 70% ডিসকাউন্ট। আবার দেখ আমি এইটাই আর কি, আমি চাইলে কিন্তু সব কোর্সে সবকিছু দেওয়া প্রয়োজন, কারণ আমাদের তো একটা বাজেট থাকে, আমরা একটা নির্দিষ্ট সংখ্যা সিটকে আমরা ডিসকাউন্ট দিতে পারবো, এর বাইরে গিয়ে আমরা পারবো না, রিকোয়েস্ট করলেও পারবো না। সো ওই লিমিটেড টাইমটাকে মাথায় রেখে যারা যারা করবে তাদেরকে দিয়ে দেবো আর কি। সো আপনি নক দেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব। বাট মডিউলটা খুবই ইফেক্টিভ হবে, আমার টোটাল লার্নিং জার্নি যে আমার 3 বছরের এক্সপেরিয়েন্সের সবকিছু আমি এই কোর্সটার মধ্যে ঢেলে দিয়েছি। সো খুব চমৎকার হবে, খুব জিনিস হবে। দেখেন আমি আপনাকে পাওয়ার বিআইটা যদি দেখাই, এই দেখেন ডেক্স নিয়ে আলোচনা করলাম না, দেখেন ডেক্স এর উপর কয়টা ক্লাস রাখছি? 3টা ক্লাস, ফান্ডামেন্টাল, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। একটা ক্লাস আপনি বেসিক শিখবেন, ইন্টারমিডিয়েট শিখবেন, অ্যাডভান্স এর ভিতর টাইম ডিটেইলস, ইউআইটি, কিউআইটি ডিটেইল শিখতে পারবেন। সো আমি আই থিংক এটা খুব বেটার আপনাদের জন্য হবে আর কি। আর জাহিদুল ভাই আপনার ডেক্স নিয়ে যে প্রবলেমটা, আপনি চাইলে এই কোর্সটা ইনরোল হতে পারেন, ডেক্স এর অনেক কিছু আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আর এক্সট্রা সাপোর্ট থাকে প্রত্যেক সপ্তাহে ক্লাসের পর 2টা করে এক্সট্রা সাপোর্ট সেশন থাকে, সো আপনারা চাইলে সেই অপরচুনিটি নিতে পারবেন। আর সবচেয়ে প্লাস পয়েন্ট, আপনি এক্সেল 365 ফ্রি ইউজ করতে পারতেছেন, পোর্টফোলিও ওয়েবসাইট পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন। সো এই অপরচুনিটি মিস করার শুধুমাত্র এই কোর্সের জন্য, ঠিক আছে? এই ব্যাচটা সব বেশি পাইতেছে ফ্যাসিলিটি। জি ভাইয়া, এই ব্যাচটা তো আমাদের থেকে বেশি ফ্যাসিলিটি পাইতেছে। আসলে ভাইয়া এটা তো ডে বাই ডে আপডেট হচ্ছে। এখন আপনি যদি চান যে না ভাই আমি আপনাদের স্টুডেন্ট, আপনি এটাতে ইনরোল হবেন, হ্যাঁ, তাহলে আমি আপনাদের জন্য স্টুডেন্টদের জন্য একটা অন্যরকম আমি করার চেষ্টা করবো। বাট যদি চান আর কি, তো সেক্ষেত্রে স্পেশাল কিছু থাকবে, যেহেতু আপনি অলরেডি স্টুডেন্ট, আমি জানি আপনি আমার স্টুডেন্ট বা আমাদের কোর্স স্টুডেন্ট, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ইন জেনারেলি যারা কোর্সে আমাদের স্টুডেন্ট নেওয়া, তাদের জন্য আমি এই কথাটা বলতেছি। এখন আপনি যদি মনে করেন আপনি কোর্সে ইনরোল করবেন, আপনি করেন, হয়তো তাদেরকে 50% দিচ্ছি, আপনাকে হয়তো একটু অন্য সুবিধা দিতে পারি, আবার নাও দিতে পারি, আমি বলতেছি না দিব, হ্যাঁ, বাট কতটুকু আমি করা কিন্তু যায়? কমপ্লেইন করতেছি না, আমি অ্যাপ্রিশিয়েট করতেছিলাম আর কি। হ্যাঁ, কমপ্লিটলি কিছু নাই, আপনি চাইলে করতে পারেন, এই কোর্সটা তো ইনরোল হতে পারেন। আপনি এক্সট্রা যে জিনিসটা শিখবেন, পোস্টগ্রেড শিখবেন, স্নোফ্লেক শিখবেন, ফ্যাব্রিক শিখবেন, আর এক্সট্রা তো ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট পাচ্ছেন শুধুমাত্র এই কোর্সটার জন্য। এখন আমি কিন্তু আবার বলতেছি শুধুমাত্র এই কোর্সটার জন্য। সো এই আর কি।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কি কোশ্চেন আছে? আজকে ক্লাসটা কেমন এনজয় করলেন বলুন তো? ডেস্কটা কি কি একটু সহজভাবে কি বুঝতে পেরেছেন? জি ভাই, পারলে ভিডিওটা গ্রুপে দিয়েন আর একবার পরে দেখবো। ভেন্ডর এক্সাম সিলেবাস কভার হবে ভাইয়া। আমি একটু বলি, আমাদের এখানে কিছু সুযোগ সুবিধা আছে। আসলে এটা আমি আসলে এখন অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছিলাম না, তারপর বলে ফেলি। ভেন্ডর এক্সাম বলতে আমি PL300 এর কথা বলতে চাচ্ছি, তাই না? রাইট। পাওয়ার বি কথা যদি বলি তাহলে PL300 বা আদার্স যেগুলো আছে, আমাদের যারা ডেডিকেটেড স্টুডেন্টরা থাকে, ভালো পড়ে যারা করে, তারা যদি এক্সাম দিতে চায়, কোন ম্যাটেরিয়াল পড়লে, কোন টপিক গুলো পড়লে, কোথা থেকে পড়লে, কতটুকু পড়লে, এবং এটার জন্য একটা ডেডিকেটেড টিম আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, নাহলে তো বিশ্বাস করবেন না। এই যে PL300 লেখে, আমি যদি দেখাই PL, এই যে PL300 এক্সাম ব্যাচ 241, PL300 এক্সাম ব্যাচ, এই গ্রুপগুলোতে কি হয়, আমরা টোটাল ম্যাটেরিয়াল শেয়ার করি, কিভাবে কি পড়বেন, কোন ফ্লোতে গিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, কিভাবে এক্সাম দিবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, আমাদের থ্রুতে কেউ যদি এক্সাম দেয়, আমাদের থ্রুতে বলতে মানে আমাদের স্টুডেন্টরা যদি কেউ এক্সাম দেয়, তাদেরকে ধরেন এই PL300 এক্সামের ফিটা হলো 10,000 টাকা সামথিং, আমরা সেটা 6,500 টাকায় মানে দিয়ে দেওয়া যেতে পারবে। মানে আমাদের কোন স্টুডেন্ট যদি আমাদের মাধ্যমে এক্সাম দেয়, তাকে 6,500 6,000 টাকা এক্সাম আমরা দিয়ে দিতে পারবো। কারণ আমাদের সাথে কোলাবরেট করা আছে, আমাদের কাছে কুপন আছে, এই কুপন গুলো দিয়ে আমরা তাকে ডিসকাউন্ট দিতে পারবো। তো সরাসরি তাদের সাথে আমাদের কোলাবরেট আছে, যারা সলিউশন 360 এই অফারটা দিতে পারবে। 10,000 টাকা এক্সাম ফি, 4,000 টাকা দেওয়া যেতে পারবে। যারা দিবেন ডেডিকেটেড ভাবে, কি ম্যাটেরিয়াল পড়বে না পড়বে সবকিছু আমরা আপনাদেরকে, এটার জন্য আলাদা আমরা গ্রুপ ক্রিয়েট করি, আলাদা মেন্টর অ্যাসাইন করে দিই। সে আপনাকে ডে বাই ডে আপনার কাছ থেকে পড়া নেবে, আপনাকে পড়া কি কি পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন, সবকিছু দিয়ে দিবেন। যার উদাহরণ আমি আপনাদেরকে দেখালাম। সো আই থিঙ্ক আপনারা একটু চিন্তা করবেন, আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করেন, এবং অবশ্যই আমাকে নক দিবেন যদি স্পেশাল ডিসকাউন্ট পেতে চান। কারণ আমি এখানে কিন্তু আমার পরিচয়টা কিন্তু আপনাদেরকে দেই নাই। আমাকে এখানে কেউ কি চিনেন? এখানে যারা আছেন 20 জন, তার মধ্যে কে চিনেন আমাকে? আমি চিনি। জি ভাই আমি চিনি। ওকে, সো হ্যাঁ, আফটার কোর্সিং কোনো জব প্লেসমেন্ট কো অপারেশন থাকবে, আমি এটা অ্যান্সারটা দিচ্ছি। আমি হলাম মূলত হলো ডাটা সলিউশন 360 এর একজন স্টুডেন্ট, 2020-22 সালে তাদের সাথে যা লার্নিং জার্নি, এবং পাশাপাশি আমি ইন্টার্নশিপের সুযোগ পেয়েছি, তাদের হাইপারলস টিমে ঢুকেছি, তারপর ইন্টার্নশিপ, তারপর ফুল টাইম জব পেয়েছি। স্যার আকরে যাচ্ছে স্যার, আকরে স্যার। জি স্যার সম্ভবত আকরে টিভি করবে স্যার। আমি তরিককে বলছি স্যার কথা বলার জন্য স্যার। ওকে, আচ্ছা সে হয়তো আচ্ছা, আমি হলো তাদের স্টুডেন্ট ছিলাম। দেন ইন্টার্নশিপ, তারপর হলো তাদের এখানে ফুল টাইম জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করি। 1 বছর কাজ করার পর আমি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে আমার প্রমোশন হয়। দেন পাশাপাশি আমি একজন মেন্টর হিসেবে কাজ করছি। তো আমার ডাটা অ্যানালিসিস একদম স্ক্র্যাচ থেকে শুরুটা হলো ডাটা সলিউশনের হাত ধরে। আমার মেন্টর ছিল সাকিব ভাই, এবং আমি এখন আপনাদের মেন্টর। এবং আমি পাশাপাশি অ্যাপেক্স এর ক্লাস নিয়েছিলাম, অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড এর ফিজিক্যাল ট্রেনিং নিয়েছি। পাশাপাশি আমার অলমোস্ট 1500+ স্টুডেন্টদেরকে পড়ানোর একটা অভিজ্ঞতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এই আর কি আমার জার্নি, প্রায় ইন্ডাস্ট্রিতে 3 বছর ধরে কাজ করতেছি। সেটা আমার ইন্ট্রোডাকশন। আর একটা ভাই কোশ্চেন করেছিলেন যে কোর্স শেষ করে জব প্লেসমেন্ট বা আদার্স কিছু ফ্যাসিলিটি থাকবে কিনা। এখানে যদি যাই, নেক্সট 5 মান্থ সাপোর্ট, এখানে দেখেন নেক্সট 5 মান্থ সাপোর্ট কি থাকবে, ওয়ার্কিং অন জব প্লেসমেন্ট, ইন্টার্নশিপ, ইনভলভমেন্ট ইন পেইড ফ্রিল্যান্স প্রজেক্ট, মক ইন্টারভিউ এবং আদার ক্যারিয়ার সাপোর্ট। কিন্তু এই যে এটা পাওয়ার জন্য আপনার একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? ইম্পর্টেন্ট নোট, this support will only be given to those who submit their project in time. অ্যাসাইনমেন্ট গুলো যে টাইমলি সাবমিট করবে, 90% অ্যাটেন্ডেন্স বলতেছি, বাট অ্যাটেন্ডেন্সটা তেমন একটা ম্যাটার করবে না, 70 থেকে 80% হলেই হয়ে যাবে। কারণ আপনার আমাদের টার্গেট হলো আপনি যদি অ্যাসাইনমেন্ট গুলো অন্তত ঠিক মতো করেন। মানে মোট কথা দেখেন, আপনি যদি প্রজেক্ট না করেন, আপনার পোর্টফোলিও যদি আপনার প্রজেক্ট দেখাতে না পারে, আপনার জব প্লেসমেন্টে কোনো আমরা হেল্প করতে পারবো না, তাই না? আপনাকে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখে, একটা কোম্পানি আমাদের কাছে সিভি চেয়েছিল, এই যে দেখাই, অগমেটিক্স নামে একটা ইয়ে আছে, দেখেন এই যে অগমেটিক্স জব, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে, অগমেটিক্স জব নামে আমাদের একটা গ্রুপ আছে। অগমেটিক্স এর নাম শুনেছেন কি এখানে? জি ভাইয়া। তো অগমেটিক্স আমাদের কাছে বেশ অনেকগুলো সিভি চেয়েছে। তো শুধুমাত্র ডেটা অ্যানালিস্ট, এসকিউএল ফোকাস এবং পাওয়ার বিআই ফোকাস থাকতে হবে। তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে শুধুমাত্র তাদের সিভিটাই তাদেরকে দেই নাই,
তাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কি কি পড়াশোনা করতে হবে দেখেন, এই যে পড়াশোনার ম্যাটেরিয়াল, এই ইন্টারভিউতে কি কি আসতে পারে, তাদের সাথে মিটিং করা। এই যে দেখেন আমাদের কয়জন স্টুডেন্ট, এই যে এই কয়জন স্টুডেন্ট গিয়ে তারা এক্সাম দিয়ে মানে ইন্টারভিউ ফেস করেছে, ইংলিশ টেস্ট দিয়েছে, তারপরে স্কিল উপর দিয়েছে। আই থিঙ্ক তাদের ভিতর তারা সিলেক্টেড হয়ে যাবে। আমরা 10 থেকে 15 জন দিয়েছি, এখান থেকে প্রায় ভালো একটা অ্যামাউন্ট সিলেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা খুব শীঘ্রই জানতে পারবে। সো দেখেন শুধুমাত্র কিন্তু আমরা সিভি জব করি না, এই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কি কি করবেন সেটার ম্যাটেরিয়ালও আমরা এখানে প্রোভাইড করি। দেখেন বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়াল, সেটা যদি সেপারেট একটা গ্রুপই ক্রিয়েট করে ফেলছি। কসমেটিক্স জব, কারণ এখন আরেকটা কোম্পানি আমাদের কাছে সিভি চাই না, তাদেরকে যখন সিভি দিব ওইটার ওদের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আরেকটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে গ্রুমিং করা হবে, তাহলে কি আপনি ইন্টারভিউর জন্য ফুলি প্রিপেয়ার্ড। ঠিক আছে, সো এইভাবে আমরা আসলে কাজ করি। সো এই সাপোর্টে ঢুকতে হলে আপনাকে আপনার প্রজেক্ট গুলো অন্তত অ্যাটেন্ড করতে হবে, অ্যাসাইনমেন্ট গুলো অন্তত সাবমিট করতে হবে। আদারওয়াইজ আসলে চাইলেও আমরা আমাদের সাথে অ্যালাইন না থাকলে আমরা চাইলেও আপনাদেরকে সাপোর্টটা দিতে পারবো না। কারণ আপনাকে কোথায় প্লেস করবো, আপনি যদি কাজ না পারেন, সে আপনার সিভি দেখতে চাইবে, আপনার পোর্টফোলিও দেখতে চাইবে, তাই না? সো এটা আর কি। আমার প্রজেক্ট গুলো কি কি দেখেন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়াতে আমার প্রজেক্ট কে কে দেখেন এখানে, বা আমার পোস্ট গুলো কে কে দেখেন? আমি সো তারা বুঝতে পারেন যে আমি আসলে একটু নেক্সট লেভেলের পাওয়ার বিআই ড্যাশবোর্ড বিল্ড করি। আপনারা এটা মানেন, আপনি কি স্বীকার করবেন কিনা জানি না, বাট আমার ড্যাশবোর্ডটা কিন্তু একটু ডিফারেন্ট লেভেলের থাকে। জি, একরামুল হক ভাই প্লিজ। এই নতুন যে কোর্স মডিউলটার কথা বলছেন, এটা আমরা যারা ডাটা অ্যানালিস্টের যে 25-18 ব্যাচে আছি, তাদের কোর্স শেষ হওয়ার আগেই তো এই কোর্সটা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে জিনিসটা কন্ট্রাডিক্ট। আপনারা যে বেনিফিটটা পাবেন সেটা হলো আপনারা তো এক্সেল 365টা অলরেডি পাবেন না, কারণ এটা তো অলরেডি আপনাদের এক্সেল মডিউল শেষ। আপনারা পোর্টফোলিও ওয়েবসাইটটা পাবেন, আপনারা পোর্টফোলিও ওয়েবসাইটে পাবেন, পাওয়ার বিআই সার্ভিস অ্যাকাউন্টটা পাবেন, পাশাপাশি যে আদার যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ওইটা ডিফারেন্ট একটা মডিউল, তো সেখানে আপনার ফ্যাব্রিক এগুলো থাকবে না। তবে আপনারা যেটা করতেছেন না, এটা হলো ডেটা অ্যানালিস্ট ইন জেনারেল, হ্যাঁ, আর ওইটা হলো শুধুমাত্র বিজনেস অ্যানালিস্ট ফোকাস আর কি, যদি বলি। ঠিক আছে, এটা নামটা কিন্তু দেখেন ক্লাউড বেসড বিজনেস ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখানে পাইথন আছে, কিন্তু আবার ওই কোর্সে কিন্তু পাইথন নাই। দেখেন তো মানে দুইটা কোর্সে ডিফারেন্ট কিছু আছে। কেউ যদি পাইথন করতে চায় বা কিছু করতে চায়, তাহলে আসলে তার জন্য এটা ওভারঅল ডাটা সায়েন্সের কিছু পার্ট আছে, স্ট্যাটিস্টিক্স আছে, সবকিছু আছে। কিন্তু আমাদের এই যে বিজনেস ইন্টেলিজেন্স যে কোর্সে, এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স নাই, আপনার কিন্তু এখানে পাইথন নাই, মেশিন লার্নিং নেই, কিছু নাই। এখানে ডাটাবেস আছে, আপনার বিআই টুল গুলো আছে, আর কিছু নেই। ঠিক আছে, এখন আপনি যদি যারা আছেন স্টুডেন্ট, তারা পোর্টফোলিও ওয়েবসাইটের ফ্যাসিলিটিসটা পাবেন, এটা আমি আপনাদেরকে ইনশিওর করতেছি। বাট আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে টাইম দিয়ে, ওই যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে, জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন, তারপর হলো আর কি বলেছিলাম, পাওয়ার বিআই সার্ভিস অ্যাকাউন্টটা পাবেন, আর হলো ম্যাটেরিয়াল গুলো যেটা বলতেছি, ম্যাটেরিয়াল কমপ্লিটলি ম্যাটেরিয়ালটা আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনারা পাওয়ার বিআই তে আসেন, আপনাদের নেক্সট ক্লাস 18 ব্যাচে যারা আছেন তাদের পরবর্তী ক্লাস কিন্তু আমার সাথে, তো খুবই ইন্টারেক্টিভ সেশন হবে ইনশাআল্লাহ। এবং হলো আমি এই যে ম্যাটেরিয়াল গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো এর বাইরে আসলে প্রত্যেকটা কোর্সে ডিফারেন্ট কিছু থাকে, আসলে আমি এর বাইরে এই কোর্সে কিছু করতে পারবো না। তো ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। যদি আপনার এক্সট্রা কোনো হেল্প লাগে সেটা তো অলওয়েজ ডাটা সলিউশন আপনাদের পাশে আছে, কিন্তু আমি তো আসলে ইন জেনারেলি এটা বলতে পারি না। পার্সোনালি সাপোর্ট যেটা, সেটা তো অবশ্যই সেটা পার্সোনালি থেকে যায়, তাই না? সো ওইটা আলাদা হিসাব। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? সার্ভিস অ্যাকাউন্ট আর পোর্টফোলিওটাকে আমরা পাবো 25-17। আপনি কত 17 না? সার্ভিস অ্যাকাউন্টটা পাবেন, সার্ভিস অ্যাকাউন্টটা পাবেন। আপনাদের তো পাওয়ার বিআই তো আর 2টা ক্লাস আছে, তাই না? তো ওই ক্লাস শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে সার্ভিস অ্যাকাউন্টটা দিয়ে দিব। আর পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা এসকিউএল মডিউল শেষ হওয়ার পর আমরা এটা নিয়ে প্ল্যান করব, বিকজ আপনাদেরকে অ্যাসেসমেন্ট দেওয়া হবে, একটা এক্সাম দেওয়া হবে, এক্সামে যারা ভালো করবে, টাইমলি অ্যাটেন্ড করবে, তারা শুধুমাত্র এটা পাবে। ঠিক আছে, মানে মোট কথা আসলে এটা সবাই পাবে না, যারা ডেডিকেটেড। যদি সবাই ডেডিকেটেড হয় সবাই পাবে, একজন ডেডিকেটেড হলে একজন পাবে। কিছু ক্রাইটেরিয়া, কারণ আমার পোর্টফোলিও ওয়েবসাইট আপনাদেরকে দিলে সেখানে আপনার কিছু প্রজেক্ট শোকেস করাতে হবে, কিভাবে আপনি স্টোরি টেলিং করবেন সেগুলো করতে হবে। এটার জন্য যদি আপনার ম্যাটেরিয়াল না থাকে, চাইলে আমি কিছু করতে পারবো না। আমি আপনাদেরকে পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ডিং দেখাবো, বিকজ আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আপনারা হয়তো এটা জানেন না, আমি গ্রাফিক ডিজাইনের কাজ করেছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে কাজ করেছি, এখন ডেটা অ্যানালিস্ট করতেছি, এবং এটাই ফিক্স। এখন আর কোনো মানে অন্য কোনো জায়গায় যাচ্ছি না, এই ডেটা অ্যানালিস্ট এখন ফিক্সড। এটা ছাড়া আর কোনো কিছু বুঝতেছি না, যাদের সাথে মিশে গিয়েছে, খুব এনজয় করতেছি। বাট ওয়ার্ডপ্রেসে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে কাজ করেছি। আমাদের ডাটালাইটিক্স 360 একটা ওয়েবসাইট আছে, সেটা আমি কমপ্লিটলি বিল্ড করেছি, এবং আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে বিল্ড করবেন সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে,
সো এই আর কি। সো ওইটা নিয়ে চিন্তা করার কারণ নেই ভাই, এগুলো পাবেন। আচ্ছা। জি ভাই বলেন প্লিজ। ওকে ভাই। কেউ একদিন হ্যান্ড রেজ করেছিল, প্লিজ ভাই। আসসালামু আলাইকুম সবুজ ভাই, মিজান বলছি, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই, একটু চিনতে পারেন যদি একটু ভালো মতো পরিচয় দেন। কয়েকটা মিজানুর রহমান নয়ন। মিজানুর রহমান ও জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, এই যে আপনার ম্যামের যে মানে হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ভাই কেমন বুঝতে আছেন? পেরেছি। আপনার তো বাইরে আছেন, দেশে আসছেন? হ্যাঁ, আমি একটু এখন বাইরে, এখন একটু দেশের বাইরে আছি আপাতত। আপনি আমার ক্লাসে জয়েন করলেন ভাই, আপনি তো পাওয়ার বিএড প্রো, আপনি আমার ক্লাসে কেন যান? না, কি বলেন, আমি বারো এখন কিছুই শিখি নাই ভাই। ভাই আমি আপনাকে কিন্তু ফলো করি, আমি আপনাকে ফলো করি, হ্যাঁ আমি না আপনার ভাই, পোস্ট দেখি, আপনার প্রতি না আমি বলতেছি না যে আপনি আপনার কাছ খুব থেকে এটা পাওয়া মানে অনেক কিছু। আপনি খুব ডেডিকেটেড ভাবে শিখতেছেন, আপনি খুব ডেডিকেটেড ভাবে শিখতেছেন, এবং আপনার যে মানে গ্রোথটা বা আপনার যে অ্যাগ্রেসিভ যে ইয়াটা, এটা খুব ধরে রাখার চেষ্টা করবেন ভাই। এই জিনিসটা যদি ধরে রাখতে পারেন, খুবই অনেস্ট, আপনি খুব ভালো করবেন ইনশাআল্লাহ এই ফিল্ডে। এটাই এটাই ভাই ট্রাই করি ভাই সবসময়, যদিও এখন একটু স্লো হয়ে গেছে, ব্যস্ত থাকে বেশি এখন না অন্য আপনার কাজে। ব্যস্ততা থাকবেন ভাই, আপনার ব্যস্ততা তো হ্যাঁ, আপনি জানেন এখন তারপরও চেষ্টা করি আর কি। আচ্ছা, আপনি জাস্ট হাত তুললাম, জাস্ট একটা ভাই কোশ্চেন করলো একটা বিষয়, যে নতুন যে মডিউলের সাথে ওনাদের অ্যাড করবে কিনা, মানে ওনার প্রশ্ন একটা, আমি জাস্ট একটা অ্যাড করতে চাচ্ছিলাম আপনার সাথে, যে আসলে পৃথিবীর কোনো কোর্সে আসলে আমাদের কাউকেই সম্পূর্ণ কোনো কিছু শেখাতে পারবে না। নট পসিবল, এভরিথিং ইজ নট পসিবল টু ডু এনিথিং ইন দ্য কোর্স। মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে, যারা কোর্স করতেছে মেইনলি, আমি স্টুডেন্ট ছিলাম, ডাটা সলিউশনের একজন স্টুডেন্ট ছিলাম, তো নিজের শেষ করার পরে নিজের গ্রোথটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই গ্রোথটা যদি আপনি করতে না পারেন, তাহলে এই কোর্স করে আছে কোনো লাভ নাই, কোনোই লাভ নাই। কারণ আপনি আই বিলিভ যারা কন্টিনিউ করবেন, তারা দেখবেন যে যা কোর্স শেখাচ্ছে আসলে এগুলো একদম বেসিক, একদম বেসিক। আপনাকে রাস্তা দেখাচ্ছে, রাস্তা শিখাচ্ছে, রাস্তা চিনাই দিচ্ছে আপনাকে, যে আপনাকে এই রাস্তায় হাঁটতে হবে, লাইক আমাদের স্কুলের মতোই, এটা আমাদের স্কুলের মতো অ্যাকচুয়ালি। বাট এই ডাটা সলিউশন 360 ইজ সাচ এ গুড প্ল্যাটফর্ম। মানে আমি তো অনেক অনেক আরো বেশ কয়েকটা কোর্স করছি, ক্লাসও করছি, বাট ইটস এ সাচ এ গুড প্ল্যাটফর্ম, দ্য সাপোর্টিভ, মানে সাকিব ভাই থেকে শুরু করে প্রত্যেকটা টিচার, ইনস্ট্রাক্টর, ভেরি মাচ কোঅপারেটিভ, ভেরি মাচ হেল্পফুল। ইভেন আফটার কমপ্লিটিং দ্য ক্লাসেস, they will provide everything until and if you মানে আপনি যদি চান তারা আপনাকে অল টাইম হেল্প করবে। ইটস ফ্যান্টাস্টিক। কি বলবো আর কি, মানে ডাটা সলিউশন 360 আসলে বলার নাই, বাংলাদেশে এরকম অর্গানাইজেশন খুব কমই আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি মিজান ভাই কথা বলি, উনি হলো আমাদের 8তম ব্যাচের স্টুডেন্ট অথবা 9 ব্যাচের স্টুডেন্ট, আমি যদি ভুল না করে থাকি ভাই। সো তো ভাইয়া আর কি ওই ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং এখানে আরেকজন স্টুডেন্ট আছে যা নুসরাত, সরি মিলিয়াপু, এটা কি মিলিয়াপু নাকি? মিলাপু না, নুসরাত জাহান আপুকে আপনি নাকি? আমি কনফিউশন হয়ে যাচ্ছি। সো মেবি না। জি আচ্ছা। সো আপু হলো আমাদের এখানে রিসেন্টলি ইন্টার্নশিপে জয়েন করেছে, উনিও কিন্তু আমাদের স্টুডেন্ট, আমাদের 9 ব্যাচে না সরি 11 ব্যাচের স্টুডেন্ট, এবং পার্সোনালি আমারও স্টুডেন্ট, পার্সোনাল স্টুডেন্ট না, ডাটা সলিউশন 360 এর মাধ্যমে স্টুডেন্ট আর কি। সো উনি আমাদের অফিসে ইন্টার্নশিপ করতেছে, রেগুলার অফিসে আসতেছে। সো ইন্টার্নশিপ অপরচুনিটি আছে এখানে, বা জব অপরচুনিটি আছে, বাট ওই যে ভাইয়া যে কথাটা বললো, একটা কোর্স কখনই আমাকে কোর্স কমপ্লিট কিছু দিতে পারে নাই। আমার লার্নিং মানে যদি আমি শেয়ার করি আমার স্ট্র্যাটেজিটা, ধরেন আজকে ক্লাসে আমি ডেক্স শিখলাম, আপনাদেরকে দেখাইলাম সাম ফাংশন, ক্যালকুলেট ফাংশন, এই টপিকটা নিয়ে আমি ইউটিউবে আরো 10টা ভিডিও দেখতাম, হিউজ পরিমাণে এক্সপ্লোর করতাম, ক্যালকুলেটেড ফাংশন, ডেক্স ফাংশন, এটা নিয়ে ওটা নিয়ে। তার মানে কি আমি শুধুমাত্র ক্লাসের টপিকে সীমাবদ্ধ থাকতাম না, একটা কোনো বা বিশ্বের কোনো প্রতিষ্ঠানে আপনাকে কমপ্লিট জার্নিটা দিতে পারবে না, আপনাকে জাস্ট আপনার রাস্তায় নিয়ে যাবে, কিভাবে হাঁটবেন সেটা দেখিয়ে দিবে। এখন মানে কোন পথে হাঁটবেন সেটা দেখিয়ে দিবে, এখন হাঁটার স্টেপটা দেওয়ার দায়িত্ব আপনার। এখন আপনি যদি থেমে থাকেন, আপনি কিন্তু রাস্তা পার হতে পারবেন না। আমরা রাস্তায় নিয়ে যাব, রাস্তা করে দিব, আপনার হাতটা ধরবো, আপনার পায়ের স্টেপটা আপনাকে দিতে হবে। সো আমি এটাই বলতেছি যে দেখেন, একটা ব্যাচে স্টুডেন্ট জয়েন করে এত অনেকজন, তার থেকে সাকসেস হয় খুব অল্প। কারণ কি? ডেডিকেশন, প্যাশন, এই দুটো জিনিসের অভাব। কনসিস্টেন্সি মেনটেন করে যদি আপনি আপনার টাইমটা দিতে পারেন, খুবই পজিটিভ ভালো কিছু ফিডব্যাক পাবেন। বিকজ আমি যদি আমার কথা বলি, আমি পার ডে আমি ডেলিভারি কাজ করতাম, চাল ডালে বা এই ধরনের জিনিস আমি কাজ করতাম।
সো এই চাল ডাল সহজে কাজ করেছি, চাল ডালে কাজ করেছি, তারপর হলো আপনার ফুড পান্ডাতে কাজ করেছি, ডেলিভারি কাজ করে এসে আমি আমার ক্লাসে বসতাম। ইভেন তারপরও আমি 3 থেকে 4 ঘন্টা আমি প্র্যাকটিস করতাম। আমি খুব ভালো কিছু হয়ে গেছি ব্যাপারটা তা না। আজকে যে মেন্টরশিপে আসছি ওই স্যাক্রিফাইসটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে করিয়েছে, ওই স্যাক্রিফাইসের ফলে হলো আজকে আপনাদের ক্লাস নিচ্ছি আমি। আমার বয়স কিন্তু খুব বেশি একটা না, কিন্তু দেখেন আমি আজকে আপনাদের ক্লাস নিচ্ছি। আমার স্টুডেন্টের ক্যাটাগরিতে অনেক বড় বড় পার্সনরা আছে, আপনি বললে বিশ্বাস করবেন না। তো এইটাই হলো কথা যে আপনি যে কখন কোথায় চলে যাবেন, কিন্তু আপনার ডেডিকেশন, আপনার প্যাশন থাকতে হবে। আপনার প্রফেশনের প্রতি আপনার ভালো লাগে কাজ করতে হবে, আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটার প্রতি আপনার ভালো লাগে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, কার কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার ড্যাশবোর্ডে কিছু স্যাম্পল দেখবেন? নো ইস্যু, আমি একদম লেটেস্ট একটা দেখে। আচ্ছা, ক্লাস রেকর্ডিং আমি অফ করে দিই, তারপর আমি আমার কিছু ড্যাশবোর্ড দেখাচ্ছি।